আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভার্সিটি থেকে ফিরে ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিল তুরান। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চুলায় রান্না বসালো। হঠাৎ রূপা এসে হাজির, হাতে এক প্লেট ভাত আর একটা বাটিতে 2 টুকরো সরিষা ইলিশ। ভাত আর মাছ নিঃশব্দে টেবিলের উপর রাখলো। রান্না করতে হবে না, আমি খাবার নিয়ে এসেছি। তুমি কখন আসলে? উচ্চস্বরে হেসে উঠল রূপা। তুরান ভ্রু কুঁচকে বলল, হাসির জন্য অন্তত একটা কারণ থাকা চাই। মানুষ কারণ ছাড়া কিভাবে হাসে তা তোমায় না দেখলে বুঝতামই না। তুরান চেয়ার টেনে রূপার পাশে বসে আবার বলল, লুকিয়ে এনেছো খাবার, তাই না? তোমায় না কতদিন না করেছি। সব বিষয় না আমি মানি না, গরম করে এনেছি খাবার, খেয়ে নেন, ঠান্ডা হয়ে যাবে। হেসে বলল, খেয়ে নিব মানে? পারবো না খেয়ে নিতে। রূপা আদুরে ভঙ্গিতে হাসল। তারপর মাছ ভাত মেখে তুরানের মুখে তুলে দিল। মাছের কাঁটা বাঁচতে বাঁচতে বলল, সকাল থেকে টিউশনি, তারপর ভার্সিটি থেকে এসে আবার রান্না, বিরক্তকর বিষয়। আর আমি খাবার নিয়ে আসলেও চেঁচামেচি করেন। তার চেয়ে বরং একটা কাজ করুন, আম্মুর কাছে আমাদের বিয়ের কথা বলুন, আর কষ্ট করে রাখতে হবে না। আমার লেখাপড়া কমপ্লিট হতে আর মাত্র কয়েকটা মাস, তারপর বলবো। তুরান একটু থেমে বলল, আচ্ছা, আমাদের সম্পর্ক ওনারা মানবে তো? রূপা ভাবলেশীন ভাবে বলল, কেউ মানলে মানুক, না মানলে নাই, আই ডোন্ট কেয়ার। রূপার কথা বলার ভঙ্গি দেখে তুরান না হেসে পারল না। বাব্বা, এত সাহস! তুরান কিছুক্ষণ ভেবে আবার বলল, আচ্ছা রূপা, তোমার আসল গার্ডিয়ান তো তোমার মা বাবা, তারা মানবে তো? রূপা মুহূর্তেই মুখ ফ্যাকাশে করে বলল, বললাম না, কারো মানা না মানা দিয়ে আমার কিছু যায় আসে না। তুমি কি ছোটবেলা থেকে এখানে থাকো? কথাটা বলে জিভ কাটল তুরান। রূপা যদি রেগে যায়, কিন্তু তুরানের ভাবনা মিথ্যে হলো। রূপা স্বাভাবিকভাবেই বলল, না। কিছুক্ষণ থেমে রূপা আবার বলল, আমার একটা অসুখ হয়, তারপর থেকে আমি এখানে থাকি। আমি প্রথম থাকতে চাইনি, কিন্তু আমায় জোর করে এখানে রেখেছে। কয়েকদিন থাকার পর আমি বুঝলাম ওনারা অনেক ভালো মানুষ, তাই আমি ওনাদের মা বাবা ডাকি। আর আমার যে অসুখ হয়, সে অসুখের ডাক্তার সাহেলা আম্মু, এই দেশের সবচেয়ে ভালো ডাক্তার। এগুলো আমি প্রথম বুঝতাম না, এখন এগুলো বুঝতে শিখেছি। সাহেলা আম্মু আমার সব শিখাচ্ছে। তুরান থ হয়ে তাকিয়ে রইল। নিজেকে সামলে বলল, কি অসুখ হয়েছে তোমার? রূপা হেসে বলল, এই যে ধরুন, অদ্ভুত কাণ্ড করি, তাছাড়া আমার অনেক কিছু মনে থাকে না, এই সব রোগ। রূপা এবার মুখ গম্ভীর করে বলল, এ বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করলে ভালো হবে না, ভালো লাগে না আমার এসব নিয়ে কথা বলতে। তুরান আর কথা না বলে খেয়ে নেয়। রূপা যত্ন করে খাইয়ে দিচ্ছে। তুরান চিন্তিত মুখে খাচ্ছে। খাওয়া শেষ হলে রূপা চলে যায়। তুরান বারান্দায় পাতানো চেয়ারের উপর বসে। অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তুরানের মাথায়। রূপা একটু এবনর্মাল। অনেক মানুষ জন্ম থেকে একটু অদ্ভুত প্রকৃতির থাকে। তুরান ভেবেছে রূপা সেরকমেরই। রূপার প্রেমে এতটাই মগ্ন হয়েছে যে এসব নিয়ে জানারও চেষ্টা করেনি। তুরান জানতো সাহেলা বেগম ডক্টর, তবে কোন বিষয়ে তা জানত না। তুরানের মনে হচ্ছে এগুলো সব জানা জরুরি। রূপার মা বাবা আছে। রূপার চলাফেরার ধরনে বোঝা যায় রূপা ভালো ফ্যামিলির মেয়ে। রূপার লেখাপড়া না করার কারণও বাকি এমন তো না যে জন্মের পরে স্কুলে যায়নি, নিশ্চয়ই কোনো কারণ আছে। এতদিন তুরানের এসব প্রশ্ন মাথায় আসলেও এত সব ভাবেনি, কিন্তু আজ কেন যেন ভাবতে হচ্ছে। তুরানের প্রথম জানতে হবে সাহেলা বেগম কোন বিষয়ে স্পেশালিস্ট। তুরান অনেকক্ষণ বসে বসে ভাবল। রূপা বসে বসে হাতে মেহেদি লাগাচ্ছে আর গুনগুন করে গান করছে। যখন সময় কাটানোর কোনো উপায় খুঁজে না পায়, তখনই হাতে মেহেদি লাগাবে, নয়তো আঁকাজোকা করবে। সাহেলা বেগম রুমে রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছে। রূপার কানে ভেসে আসছে গানের শব্দ। রূপা নিজের মনে হেসে বলল, মন্দ নয়, ভালোই। রূপার হাতে মেহেদি লাগানো শেষ হলেই আস্তে আস্তে তুরানের রুমে যাওয়ার মনস্থির করল। সাহেলা বেগম দেখলে বকবে, তাই পা টিপে টিপে তুরানের রুমের দিকে যাচ্ছে। হাতের মেহেদি তুরানকে না দেখানো পর্যন্ত শান্তি পাচ্ছে না। রূপা তুরানের রুমে গিয়ে চমকে গেল। তুরান ব্যাগ গোছাচ্ছে। এই অসময়ে কোথায় যাবে তুরান? রূপাকে দেখে দীর্ঘ শ্বাস ফেলে তুরান। বলল, রূপা, বাবা অসুস্থ হয়ে পড়েছে, খুব কথা বলতে পারছে না, আমি গ্রামের বাড়ি যাচ্ছি।
তুরান ব্যতীত গলায় কথাগুলো বলল। তুরানকে খুব চিন্তিত দেখাচ্ছে। তুরানের চোখে পানি ছলছল করছে। রূপা কোনো কথা বলছে না। এ অবস্থায় যে কাউকে সান্ত্বনা দিতে হয়, এই দায়িত্ব জ্ঞানটুকুও বোধ হয় রূপার নেই। তুরান রূপার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বলল, আমার এক্ষুনি যেতে হবে। আমি তোমার কাছে বলে যেতাম, তা তুমি এসে পড়লে। মন খারাপ করো না, বাবাকে নিয়ে তাড়াতাড়ি এসে পড়বো এখানে ডাক্তার দেখাতে। তুরান উদ্ভ্রান্তের মতো করছে। রূপার চোখে বেয়ে জল গড়াচ্ছে। রূপা কান্না চেপে বলল, তাড়াতাড়ি এখানে নিয়ে আসবেন বাবাকে, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। তুরান রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কেঁদো না পাগলি, আমি খুব শীঘ্রই এসে পড়বো। শুধু বাবার জন্য দোয়া করো। বাবার কিছু হয়ে গেলে আমার পৃথিবী থমকে যাবে। তুরান কিছুক্ষণ চুপ থেকে কষ্ট ভরা কণ্ঠে আবার বলল, আমায় নিয়ে বাবার অনেক স্বপ্ন। আমি বড় হব, অনেক চাকরি করব, পরিবারের হাল ধরব, সব অভাব ঘুচে যাবে। সেদিন হয়তো বেশি দূরে না। বাবার এই স্বপ্নগুলো যদি অপূর্ণ থেকে যায়। তুরান এই পর্যন্ত বলে থেমে যায়। তুরানের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রূপা তুরানকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। কিছুক্ষণ পর রূপা কান্না থামিয়ে বলল, সবসময় চিন্তা করবেন, তাহলে সবকিছু ভালো হবে। আপনি বাবাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবেন। তোমার সাথে তো যোগাযোগ করার কোনো সুযোগ নেই। তোমার কাছে একটা মোবাইল থাকলে কোনো প্রবলেম হতো না। তুরান ব্যাগ গুছিয়ে রওনা হয়। রূপা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে। রূপা তুরানের সাথে গেট পর্যন্ত যায়। তুরানকে যতক্ষণ দেখা গেছে ততক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপা। তারপর দৃষ্টি বিলীন হয়ে যায়, আর দেখা গেল না তুরানকে। ভিড়ের মাঝে হারিয়ে গেল। রূপা রুমে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। পৃথিবীর সমস্ত একাকিত্ব, শূন্যতা যেন ভর করেছে রূপার উপর। যদি কখনো না ফিরে, অদ্ভুত অদ্ভুত ভাবনায় তলিয়ে যাচ্ছে রূপা। তুরানকে ছাড়া থাকার কথা ভাবতেও পারে না রূপা। যেমনটা চলছিল এমন ভাবেই যদি সারাটা জীবন চলত। রূপা নিঃশব্দে কাঁদছে। ধীরে ধীরে কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে। রূপা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল। রূপার ঘুম ভাঙে সাহেলা বেগমের ডাকে। রূপা ঘুম ঘুম চোখে উঠে বসল। রূপার চোখগুলো ফুলে আছে, চুলগুলো উস্কো খুস্কো দেখাচ্ছে, চেহারায় ক্লান্তির ছাপ। সাহেলা বেগম রূপার পাশে বসল। রূপার চুলে হাত বুলিয়ে বলল, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন তোকে? শরীর খারাপ লাগছে নাকি? কোনো বিষয় মন খারাপ? রূপার শুকনো মুখে বলল। না, কিছু হয়নি। সাহেলা বেগম রূপার সাথে আরো ঘনিষ্ঠ হয়ে বসে বলল, রূপা, তুই বোধ হয় ভুলে যাচ্ছিস আমি একজন সাইকিয়াট্রিস্ট। মানুষের চোখ দেখেই বুঝতে পারি মনে কি চলে। রূপা একটু ঘাবড়ে গিয়ে বলল, ঘুম থেকে উঠেছি তো, তাই একটু শরীর খারাপ লাগছে। সাহেলা বেগম কথা না বাড়িয়ে বলল, পূজা আসবে আজকে। রূপা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে সাহেলা বেগমের দিকে তাকালো। সাহেলা বেগম আবার বলল, আমি তোর আম্মু। সাহেলা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। যদি এবার কোনো উল্টাপাল্টা করিস তো খারাপ হবে। তোর মা কতদিন তোকে দেখতে এসে আড়াল থেকে দেখে গেছে, তোর সামনে আসেনি। একজন মায়ের জন্য এটা কত কষ্টের তা কি তুই জানিস? রূপা আনমনে বলল, করবো না খারাপ বিহেভ। যদি আমায় আলতু ফালতু কথা জিজ্ঞেস না করে, তারা এমন সব কথা বলে যে আমার মাথায় পেন শুরু হয়ে যায়। এইটুকু বলে আবার তুরানের কথা ভেবে মন খারাপে তলিয়ে যায় রূপা। কারোর সাথে কোনো রকম কথা বলতে ইচ্ছে হচ্ছে না। রূপার সমস্ত চিন্তা ভাবনা তুরানকে নিয়ে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রূপা। চুলগুলো মৃদু বাতাসে উঠছে। উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তুরানের বাসার ঠিকানা থাকলে বা পথ চেনা থাকলে বোধহয় এক্ষুনি চলে যেত। তুরান এখনো ফিরছে না কেন? কখন ফিরবে? রূপার চোখ আবার ছলছল করছে। কোনো কিছুতে মন বসছে না। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে দিতে। তুরানের উপর দারুণ রাগ হচ্ছে রূপার। তুরান কি জানে না ওকে ছাড়া রূপার খুব বেশি কষ্ট হয়? একটু তাড়াতাড়ি ফিরতে পারে না? রূপা লুকিয়ে চোখ মুছে ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছে। সাহেলা বেগম রান্না করছে তড়িঘড়ি করে। আজ রান্নায় খুব বেশি দেরি হয়ে গেছে। রূপার মা সাহেলা বেগমের কাজে সাহায্য করছে। দুজন মিলে এক রাজ্যের গল্প জুড়ে দিল। সাহেলা বেগম মাংস ধুয়ে নিতে নিতে বলল, তুই কিন্তু বেশ কয়েকদিন থাকবি, এত তাড়াতাড়ি যেতে পারবি না। আর রূপার আব্বুকেও আসতে বল। রূপার মা কিছুক্ষণ চুপ থেকে বলল, রূপাকে কয়েকদিনের জন্য বাসায় নিয়ে যেতে চাই। ও তো এখন প্রায় সুস্থ শুধু। রূপার মায়ের কথা শেষ হওয়ার আগেই থামিয়ে দিয়ে সাহেলা বেগম বলল,
তোর বাসার সবকিছুই অপরিচিত রূপার কাছে। ও যদি স্বেচ্ছায় যায় তাহলে যাক, জোর করলে প্রবলেম হতে পারে। রূপার মায়ের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়, চোখে পানি ছলছল করছে, চোখের পলকে হয়তো পানি ফোঁটা গড়িয়ে পড়বে। সাহেলা বেগম আবার বলল, মন খারাপ করলি? কি করার বল? আমি যদি না থাকতাম তাহলে তো রূপাকে মেন্টাল হসপিটালে রাখতে হতো। তোর মন খারাপের কি আছে এখানে? রূপা তো আমার বাসায় থাকে, ও কি এখানে অযত্নে থাকে? আর যে কোনো হসপিটালে ও সুস্থ হতে যেত, যত সময় লাগতো এখানে অর্ধেক সময় লাগেনি। রূপার মা উদ্বিগ্ন হয়ে বলল, আচ্ছা, রূপা তো মানসিকভাবে সুস্থ হলেও তো সম্পূর্ণ সুস্থ না। ওকে সম্পূর্ণ সুস্থ করতে দরকার হলে দেশের বাইরে নিয়ে যাব। প্রণয় তো কয়েক মাস বাদে আসছে। এসব নিয়ে আলোচনা করতে করতে রান্না শেষ হয় সাহেলা বেগমের। রান্না শেষ করে টেবিলে খাবার সাজাচ্ছে সাহেলা বেগম। খাবার সাজানোর শেষে যায় রূপার রুমে। রূপা রুমে নেই। সাহেলা বেগম আজকাল রূপার হাব ভাব বুঝতে পারছে না। কেমন মন মরা হয়ে থাকে রূপা, প্রয়োজন ছাড়া কথাও বলে না। কোনো একটা কারণে হয়তো মন খারাপ রূপার। রূপার মা রূপাকে দেখতে এর আগে যতবার এসেছে ততবারই রূপা খারাপ আচরণ করছে। শুধু এইবারই ব্যতিক্রম হচ্ছে। রূপা বোধহয় ধীরে ধীরে সুস্থ হচ্ছে, মিউচুয়াল হচ্ছে। রূপার রুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে রূপার মা। এর ভেতর ডাইনিং রুম থেকে আজিজ চৌধুরীর ডাক আসলো। সাহেলা বেগম দ্রুত পায়ে ডাইনিং রুমে যায়। মেয়ের মানসিক উন্নতি দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় রূপার মা। সাহেলা বেগমের প্রতি কৃতজ্ঞতা দ্বিগুণ বেড়ে যায়। দুজনের ধর্ম আলাদা হলে বন্ধুত্বের সম্পর্কটা কঠোর শক্ত, বোনের চেয়ে কোনো অংশেই কম না। এমনকি অনেকে এদের দুইজনকে বোন ভাবে। রূপার চুলগুলোর কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রূপার মা। কত লম্বা চুল ছিল। প্রতিদিন রূপা ঘুমোতে যাওয়ার আগের বেনি গেঁথে দিত রূপার মা। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে কি থেকে কি হয়ে গেল। রূপার উজ্জ্বল ভবিষ্যৎটা ফ্যাকাশে হয়ে গেল। আচমকা ঝড়ে সবকিছু তছনছ হয়ে গেল। এসবের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে রূপার মা। প্রতিনিয়ত এই কষ্ট বহন করে চলে। রূপার বাবা ছোট ভাইটা কারো কষ্টই কম নয়। রূপা আবার একদম স্বাভাবিক জীবনে ফিরে আসবে, সেই প্রত্যাশায় দিন গুনছে সবাই। সবার প্রতীক্ষা রূপার স্বাভাবিক জীবনে ফিরে আসবে, আগের রূপা হয়ে যাবে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। রূপার মা আসছে, তাই আজিজ চৌধুরী আর সাহেলা বেগম কেউই অফিস যায়নি। তিনজনে বসে বসে খোশ গল্প করছে। রূপাও খাটের এক কোনায় বসে আছে। এই আড্ডার আসরে কোনো রকম মন নেই রূপার। রূপা শুধু অপেক্ষা করে যাচ্ছে কখন তুরান আসবে। রূপার এমন উদাসীন ভাব ভাবাচ্ছে সাহেলা বেগমকে। রূপা, আমার সাথে বাসায় যাবে আম্মু? তোমার বাবা যেতে বলেছে। তোমার সব পছন্দের খাবার খাওয়াবো। নারকেলের নাড়ু বানিয়েছি অনেক তোমার জন্য। রূপার মা একটার পর একটা কথা বলেই যাচ্ছে। রূপা শুধু দায়সারা ভাবেই হ্যাঁ হু বলেই যাচ্ছে বা মাথা ঝাঁকিয়ে উত্তর দিচ্ছে। রূপা কিছুতেই রূপার মায়ের সাথে যাবে না, তুরানকে ছেড়ে কোথাও যাবে না। তাই এখান থেকে কোথাও যাওয়ার কথা প্রশ্নই আসে না। তুরান দেশের বাড়ি গেল, 2 দিন হয়ে গেল, এখনো আসছে না। রূপার পাগল প্রায় অবস্থা, মুখে কোনো কথা নেই, ঠিকমতো খাওয়া দাওয়াও করছে না। রূপার মায়ের উপর বিরক্ত হচ্ছে খুব। মহিলাটা এখনো যাচ্ছে না কেন? আগে আসলে একটুখানি থেকেই চলে যেত, আর এবার ঘাপটি মেরে রয়েছে। কোথাকার কি সব গল্প জুড়ে দেয় রূপা। বিরক্তিতে কপাল ভাঁজ করে ফেলে। রূপার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, কাউকে সহ্য হচ্ছে না। এসব ভাবতে ভাবতে বারান্দায় যায় রূপা। গেটের দিকে তাকাতেই দেখে তুরান এসেছে। রূপা আনন্দে চিৎকার করে ওঠে। রূপার আনন্দ ধ্বনি তুরানের কানে গিয়ে পৌঁছালো। তুরান বারান্দার দিকে তাকিয়ে মুচকে হেসে দেয়। তুরানের মা বাবা দুজনে এসেছে। তুরান ওর অসুস্থ বাবাকে ধরে বাসার দিকে নিয়ে আসছে। রূপা দৌড়ে সেখানে গেল, কিছু বলতে গিয়েও বলতে পারল না, কারণ তুরানের বাবা মার কারণে। রূপাকে দেখেই হেসে দেয় তুরানের মা। রূপাকে প্রথমে চিন্তা অসুবিধা হলো তুরানের মায়ের, কারণ এর আগে যখন রূপাকে দেখেছে তখন রূপার চুলগুলো হাঁটু অবধি ছিল। তুরানের মা খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, রূপা না তুমি? চুলগুলোর এই অবস্থা কেন? ইস, কত বড় চুলগুলোর এই অবস্থা হলো কিভাবে? তুরানের মা রূপার চুল নিয়ে রীতিমতো আফসোস করতে শুরু করল। তুরানের মাকে রূপার বেশ লাগে। সহজ সরল ভঙ্গিতে কথা বলে তুরানের মা। রূপা ওনাদের সাথে বাসা অব্দি গেল। দুজন দুজনের দিকে আর চোখে তাকাচ্ছে, কিন্তু তেমন কিছু বলতে পারছে না। এমন অবস্থায় রূপার দম বন্ধ হয়ে আসছে। তুরান শুধু বলল, কেমন আছো রূপা? রূপা মাথা ঝাঁকিয়ে উত্তর দিল,
তুরান ভালো করেই বুঝতে পারছে রূপার এই 2 দিনে কষ্ট হয়েছে বেশ। চোখগুলো ফুলে আছে রূপার, চেহারায়ও বিষাদের ছাপ। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তুরানের মা রূপাকে বসতে বলল। রূপা বাধ্য মেয়ের মতো বসল। খানিক বাদেই তুরান আবার বাসা থেকে বের হলো হসপিটালের উদ্দেশ্যে তুরানের বাবাকে নিয়ে। রূপার সাথে একান্তে আর কথা হলো না। রূপার একাকিত্বের গল্প শোনা হলো না। তুরানের মা একা বাসায় রইল। রূপার নিরুপায় হয়ে বসে বসে তুরানের মায়ের সাথে গল্প করছে। ওনার সাথে গল্প করতেও মন্দ লাগছে না রূপার, কিন্তু মনে মনে তুরানের উপর চাপা অভিমান হচ্ছে। কিন্তু তুরানের বা কি করার? অনেক সময় সব বুঝে শুনেও আমরা প্রিয় মানুষটার উপর রাগ করি, এটাই বুঝি প্রেম। রূপার বেশিক্ষণ গল্প করতে পারল না। সাহেলা বেগম ডেকে পাঠিয়েছেন রূপাকে। রূপা চরম বিরক্ত হয়ে হন হন করে চলে গেল। রূপার মা আর সাহেলা বেগম বসে আছে সোফায়। রূপাকে দেখেই রূপার মা রাগী গলায় বলল, কোথায় গিয়েছিলে? রূপা নাক মুখ কুচকে বলল, যেখানে ইচ্ছে গিয়েছিলাম। রূপার মা আর কথা বাড়ায়নি। কথা বাড়ালেও তাতে বিশেষ কোনো লাভ হবে না। রূপা এমন উল্টাপাল্টা জবাবে দিবে। রূপা রুমে চলে গেল। রূপা রুমে চলে যাওয়ার পর সাহেলা বেগম বলল, তুরানদের বাসায় গিয়েছিল বোধহয়, তুরানের বাবা মা এসেছে। রূপার মা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুরান কি? এখানে ভাড়া থাকে, ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে পড়ে ছেলেটা, খুবই ভালো ছেলে। রূপাকে একটু চোখে চোখে রাখিস, ওই বাসায় যেন বেশি না যায়। যত যাই হোক, একটা ছেলের প্রতি একটা মেয়ের বা একটা মেয়ের প্রতি একটা ছেলের আকর্ষণ হতে কতক্ষণ? সাহেলা বেগমের এসব নিয়ে ভাবা হয়নি তেমন। বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ। নিজের সন্তান নেই বলে বোধহয় এসব চিন্তা ভাবনা মাথায় আসেনি। কয়েকদিন যাবৎ তুরান খুব ব্যস্ত। তুরানের বাবাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তুরানের বেশিরভাগ সময় কাটে হসপিটালে। রূপার সাথে ব্যস্ততার জন্য কয়েকদিন যাবৎ তেমন কোনো কথা হয়নি। মাঝে মধ্যে টুকটাক কথা হয়েছে। রূপা যে ভীষণ মন খারাপ করে আছে তা তুরান বুঝতে পারছে। হসপিটালে আসার সুবাদে তুরান এটাও জেনেছে যে সাহেলা বেগম একজন সাইকিয়াট্রিস্ট। রূপার মেন্টাল প্রবলেম এটাও বুঝতে পেরেছে তুরান। রূপার এই প্রবলেমটার জন্যই রূপার প্রতি ইমপ্রেস হয়েছে তুরান। তাই এটা নিয়ে তুরানের কোনো প্রকার প্রবলেম নেই। উপরন্তু তুরানের মনে হয় যে রূপার এই পাগলামিগুলোর জন্য সাইকিয়াট্রিস্ট কেন, থাকুক না এমন পাগলামি সারা জীবন। কিন্তু এই পাগলামির শুরুর কারণ আর কবে থেকে শুরু এটা অবশ্যই জানতে হবে তুরানের। তো হসপিটালে সারাদিন দৌড়াদৌড়ির উপর আছে তুরান। রূপা বলেছিল ওর আম্মু এসেছে, তুরানের সাথে দেখা হয়নি। তুরানের ইচ্ছা ছিল রূপার মা নামক মানুষটাকে দেখা। আর তুরান জানে রূপা ওর বাবা মাকে সহ্য করতে পারে না। কিন্তু এবার বুঝে একটু চেঞ্জ হয়েছে রূপা। তাছাড়া রূপা আগের মতো পাগলামি করেও না। রূপা এর আগেও অনেকবার বলেছে যে ওর আম্মু আসছিল, কিন্তু তুরানের সাথে কখনো দেখা হয়নি। কালকে তুরানের বাবাকে বাসায় নিয়ে যাওয়া হবে। তুরানের বাবা এখন প্রায় সুস্থ। অন্যদিকে তুরানের টিউশনি, ভার্সিটি সব অফ। এ মাসে বেশ বন্ধ দিয়েছে টিউশনি। গার্ডিয়ানদের কথাও শুনতে হয়েছে, এখন আবার শুনতে হবে। রূপার সাথে কবে যে আবার ভালোভাবে কথা হবে কে জানে। রূপা তো রাগের পাহাড় জমিয়ে রেখেছে। তাছাড়া রূপাকে নাকি এখন বেশ চোখে চোখে রাখে। তুরানের বাবা মাও এখানে, তাই কথা বলার সুযোগ হয়ে ওঠে না। তুরানের দম বন্ধ হয়ে আসছে। রূপার মা আজ চলে যাবে। রূপার ছোট ভাই আর ওর বাবাও এসেছে। রূপার মন এখন বিষণ্ণই থাকে। সবকিছু আগের মতো হয়ে যায় কেন? সবকিছু আগের মতো হয়ে যায় না কেন? রূপা একটা বিষয় বুঝতে পারছে যে রূপার বাবা মা ভাই নামক মানুষগুলোকে আজকাল তেমন অসহ্য লাগে না। রূপার বাবা মা যাচ্ছে কয়েকদিনের জন্য রূপাকে নিয়ে যেতে, কিন্তু রূপা নারাজ, কিছুতে এখান থেকে যাবে না। রূপার বাবা মাও তেমন জোর করছে না, কারণ তারা চায় রূপা সব ভুলে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাই ওর ইচ্ছের বিরুদ্ধে কিছু না করাই ভালো। রূপার ছোট ভাই অন্তিম বারবার কাঁদো কাঁদো গলায় বলছে, বাসায় চলো না দি, কতদিন তুমি বাসায় থাকো না, তোমায় অনেক বেশি মিস করি। বলতে বলতে চোখ গড়িয়ে পানি পড়ে অন্তিমে। রূপা শুধু অপরিচিত ভঙ্গিতে তাকায়, কি বলা উচিত বুঝে উঠতে পারে না। যাওয়ার সময় রূপার বাবা মা অন্তিম সবাই কাঁদল। এদের কান্না দেখে সাহেলা বেগমও না কান্না আটকা রাখতে পারল না। রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরব দর্শকের মতো সব কাণ্ড দেখছে। এত সব কান্নাকাটির মানেই বুঝতে পারছে না, আর কারণও খুঁজে পাচ্ছে না। রূপার মা বাবা চলে গেল। রূপার মন কেন জানি বিষণ্ণতায় ভরে গেল। খুব একাকিত্ব অনুভব করছে রূপা। তুরানও আগের মতো সময় দিচ্ছে না। সবকিছু অসহ্য লাগছে রূপা। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। রূপার ড্রেসিং টেবিলের কাছে রাখা ফুলদানিটা ফ্লোরে আছড়ে ফেলল। বিকট শব্দ গিয়ে পৌঁছল সাহেলা বেগমের কানে। সাহেলা বেগম দৌড়ে রূপার রুমে আসলো। রূপাকে নানাভাবে বুঝিয়ে শান্ত করল।
কিন্তু রাতের বেলায় ভীষণ জ্বর আসলো রূপার গায়ে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। সাহেলা বেগম রূপার পাশে বসে কপালে জল পুপড়ে দিচ্ছে। হঠাৎ এমন জ্বর আসার কারণ খুঁজে পেল না সাহেলা বেগম। রাত প্রায় 12টা বেজে গেল। রূপা ঘুমোচ্ছে না, শুধু জ্বরে কাঁপছে। সাহেলা বেগম রূপার মাথার কাছে বসে রইল। আজিজ চৌধুরীও অনেকক্ষণ সজাগ ছিল। ধৈর্যহারা হয়ে শেষে ঘুমিয়ে পড়ল। সাহেলা বেগম রূপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম আদরে। রাত 1টার দিকে ঘুমিয়ে পড়ল রূপা। সাহেলা বেগম রূপার কপালে আলতো করে চুমো খেল। রূপার পুরো রুমটা অগোছালো। সাহেলা বেগম দক্ষ হাতে নিঃশব্দে রুম গোছাচ্ছে। হঠাৎ ড্রেসিং টেবিলের ফাঁকে একটা টিনের বক্স চোখে পড়ে। সাহেলা বেগম কৌতূহলী মনে বক্সটা খুলে দেখল। কতগুলো টুকরো টুকরো কাগজ। সাহেলা বেগম কাগজগুলো খুলে দেখতে লাগলো। সাহেলা বেগমের মাথায় যেন বাজ পড়ল। বিস্ময়ে চোখ মুখ কুচকে ঘামতে লাগলো। ধপ করে চেয়ারে বসে পড়ল। প্রথমে যে কাগজটার ভাঁজ ভাঙলো সেটাই লেখা। ফাঁকে একটা টিনের বক্স চোখে পড়ে। সাহেলা বেগম কৌতূহলী মনে বক্সটা খুলে দেখল। কতগুলো টুকরো টুকরো কাগজ। সাহেলা বেগম কাগজগুলো খুলে দেখতে লাগলো। সাহেলা বেগমের মাথায় যেন বাজ পড়ল। বিস্ময়ে চোখ মুখ কুচকে ঘামতে লাগলো। ধপ করে চেয়ারে বসে পড়ল। প্রথমে যে কাগজটার ভাঁজ ভাঙলো সেটাই লেখা। ভার্সিটি যাচ্ছি আমি, তুমি খেয়ে নিও কিন্তু, পাগলামি করো না কোনো রকম। সাহেলা বেগম আবার একটা কাগজের ভাঁজ ভাঙলো, সেটাই লেখা। ওই কালো শাড়িটা আর নুপুর জোড়া পরে ছাদে এসো, কপালে ছোট্ট একটা টিপ দিও। সাহেলা বেগম যেন হতবাক, নির্বুদ্ধ হয়ে যেতে লাগলো। আবার একটা কাগজে হাতে নিল, সেটাই লেখা। মায়াময়ী, আমি ভার্সিটিতে যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে আমার। সাহেলা বেগম হতভম্ব হয়ে বসে রইল। এরকমটা কখনো ভাবতেও পারেনি। সাহেলা বেগম ভিমরি খেয়ে বসে রইল। নিজেকে অপরাধী মনে হচ্ছে। রূপার বাবা মাকে কি জবাব দিবে? তারা এসব জানলে কি বলবে সাহেলা বেগম? এসব কখনো কি সম্ভব? ভুল পথে পা বাড়িয়েছে দুজনের পথ এক হওয়া কখনোই সম্ভব না। সাহেলা বেগম একে একে সবগুলো কাগজ পড়ল, তারপর ধীর পায়ে হেঁটে নিজের রুমে গেল। আজিজ চৌধুরী ঘুমাচ্ছে। সাহেলা বেগম আজিজ চৌধুরীকে ঘুম থেকে জাগাল। হঠাৎ ঘুম ভাঙার কারণে থ মেরে বসে রইল আজিজ চৌধুরী। সাহেলা বেগম এক গ্লাস পানি এনে আজিজ চৌধুরীর হাতে দিল চোখে দেওয়ার জন্য। সাহেলা বেগমকে খুব বেশি অস্থির দেখাচ্ছে। আজিজ চৌধুরী চোখে পানি দিয়ে বলল, কি ব্যাপার, পাগল হয়ে গেছো নাকি? এমন অস্থির দেখাচ্ছে কেন তোমাকে? সাহেলা বেগম হতাশ ভঙ্গিতে আজিজ চৌধুরীর পাশে বসল। তারপর নিচু গলায় বলল, ঘুম গেছে তোমার? জরুরি কথা ছিল। এত রাতে কি জরুরি কথা যে এভাবে ঘুম থেকে উঠালে? সকালবেলা বলা যেত না? খানিকটা বিরক্ত হয়ে কথাগুলো বলল আজিজ চৌধুরী। সাহেলা বেগম চিন্তিত গলায় বলল, না, এক্ষুনি বলতে হবে। আমার মাথায় কিছুই খেলছে না। কি করা উচিত আমার? আজিজ চৌধুরী এবার বুঝতে পারল নিশ্চয় সিরিয়ার কিছু হয়েছে, নয়তো সাহেলা বেগম এমন কিছু করতো না। আজিজ চৌধুরী নড়ে চড়ে বসে বলল, কি হয়েছে বলো? চিন্তিত দেখাচ্ছে কেন তোমায়? সাহেলা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, রূপার সাথে সম্পর্ক চলে তুরানের। আজিজ চৌধুরীর চোখ ছানা বড়া হয়ে গেল। কনফিউজড হয়ে বলল, তোমার কিছু ভুল হচ্ছে মনে হয়। তুরানের মতো মিউচুয়াল ছেলে রূপার সাথে সম্পর্কে জড়াবে? আর ওদের সাথে সম্পর্ক সম্ভব নাকি? তুরান কি জানে না রূপা হিন্দু? আর তুরান সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে। কোন দিক থেকে ওদের সাথে চাই? তাছাড়া প্রণয়। সাহেলা বেগম আজিজ চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, চুপ করো তুমি। এসব যাওয়া না যাওয়া হিসেবে বাদ দাও। তাদের সতর্ক থাকা উচিত ছিল। দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। নীরবতা ভেঙে আজিজ চৌধুরী বলল, এখন তুমি কি করতে চাচ্ছ? সাহেলা বেগম হতাশ হয়ে বলল, এসব যদি পূজার কানে যায় আমি কি করবো বলো? আজিজ চৌধুরী কিছুক্ষণ ভেবে বলল, ওই ছোট লোকের বাচ্চা আর মেয়ে খুঁজে পেল না? বেচারার ছেলে ভাড়া দেই না। ছেলেটার ব্যবহারে মুগ্ধ হয়ে দয়া করে ভাড়া দিয়েছি। কি কাণ্ডটা করালো! ওরে ডেকে আনো, এক্ষুনি বেরিয়ে যেতে বলো সকাল হওয়ার আগেই। এক্ষুনি বেরিয়ে যেতে বলো সকাল হওয়ার আগে। রাতেই সব ঝামেলার মিটমাট হয়ে যাক। রূপা কিছু জানবে না। আজিজ চৌধুরীর আইডিয়াটা মন্দ না। সাহেলা বেগম বলল, কিন্তু তুরান তো বাসায় না, ওর বাবার সাথে হসপিটালে। কালকের মধ্যে ওদেরকে বাসা থেকে বের করার ব্যবস্থা করো। আমি নয়তো ওরে পুলিশে দেব। মানুষ সুযোগে সদ্ব্যবহার করবে, এটাই স্বাভাবিক।
তারপর দুজন আবার চুপ করে রইল। সাহেলা বেগমের এখনো এসব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, বিস্ময়ে ফেটে পড়ছে। রূপাকে কত চেষ্টা করে এই পর্যায়ে এনেছে, আবার এই আঘাত কি রূপা সহ্য করতে পারবে? এসব রোগীরা এমনিতেই খুব সেন্সিটিভ হয়, রূপা আবার কি পাগলামি শুরু করবে? চিন্তায় মাথা ধরে যাচ্ছে সাহেলা বেগমের। সেদিন যদি তুরানকে বাসা ভাড়া না দিত তাহলে এই দিন দেখতে হতো না। সাহেলা বেগম চিৎকার করে উঠে বলল, হসপিটালে ফোন দাও, ওদের এলাকা ছাড়তে বলো, হসপিটাল থেকে যেন চলে যায়, ওদের সব মালামাল ঘর থেকে ফেলে দিতে বলো, ওরা যেন এই বাসার পাশে আর না আসতে পারে সেই ব্যবস্থা করো, দরকার হলে পুলিশের সহায়তা নাও। সকাল সকাল তুরানের ঘুম ভাঙে তুরানের মায়ের ডাকে। হসপিটালেই তুরানের বাবার পাশে আড়মোড়া হয়ে কোনো রকম ভাবে ঘুমাচ্ছিল তুরান। তুরানের মা বাসায় ছিল, হঠাৎ হসপিটালে এসে এইভাবে ঘুম কেন ভাঙালো? এই কয়দিনে খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছে তুরান। ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করল, মা তুমি হসপিটালে আসলে কেন এই সকালবেলা? আমি তো বাবাকে নিয়ে আরেকটু বাদে বাসায় যেতাম। দেখো বাবা এখন প্রায় সুস্থ। তুরানের মা এক দৃষ্টিতে তুরানের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না, দু চোখ গড়িয়ে পানি পড়ছে শুধু। মায়ের এমন অস্বাভাবিক কান্নার কারণ বুঝতে পারছে না, হঠাৎ ঘুম ভাঙার কারণে। তুরান ভালোভাবে তাকালো, এবার এমন কান্না দেখে হতভম্ব হয়ে গেল। বলল, মা কি হয়েছে, কাঁদছো কেন? আরে বাবা তো সুস্থ। তুরান একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। তুরানের মা কান্নার কারণে কোনো জবাব দিতে পারল না, কোনো রকম ভাবে কান্না থামিয়ে বলল, হসপিটালের ওই দিকে সব মালপত্র, এত কষ্ট করে এই দিন দেখার জন্য তোকে লেখাপড়া করিয়েছি, এই অপমান সহ্য করার জন্য? তুরান বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল, স্পষ্টভাবে বুঝতে পারছে না কি হয়েছে, কিসের মালপত্র হসপিটালের সামনে, কিসের অপমান। তুরান বলল, কান্না থামাও মা, কি হয়েছে ভালো করে না বললে কিছুই বুঝতে পারবো না। তুরানের গালে কষিয়ে কয়েকটা চড় দিল তুরানের মা। তুরান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তুরানের বাবার ঘুম ভেঙে যাবে তাই তুরানকে বারান্দায় আসতে বলল তুরানের মা। তুরান ধীর পায়ে মায়ের পিছু পিছু বারান্দায় গেল। তুরানের মনে নাড়া দিল রূপার কথা, এই নিয়ে কি কিছু হয়েছে? বারান্দায় গিয়ে তুরানের মা অনেক কষ্টে কান্না থামিয়ে বলল, সাহেলা বেগম সব মালপত্র ফাটিয়ে দিয়েছে বাসায়, আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। তুরানের মায়ের কান্না আবার বেড়ে গেল। তুরানের মাথায় যেন বাজ পড়ল, কি বলছে এসব? তুরান হতবাক হয়ে গেল, স্বপ্ন দেখছে নাকি বাস্তবটাও বুঝতে পারছে না। একদম নির্বুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তুরানের। সব কি শেষ হয়ে গেল? রূপাকে নিয়ে কি কিছু হলো? তুরান নিচু গলায় বলল, মা কিসের জন্য অপমান করেছে তোমায়? মালামাল কেন পাঠিয়ে দিয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তুরানের মা রক্তবর্ণ চোখে তুরানের দিকে তাকিয়ে বলল, তোর মতো জানোয়ার ছেলে পেটে ধরেছি বলে অপমান করেছে, কিছুই বুঝিস না এখন? ওই রূপা মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক? তুরানের মা এই পর্যায়ে আরো চেঁচিয়ে আবার বলল, কিসের সম্পর্ক? তুরান কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। তুরানের মাথায় কিছুই খেলছে না। তুরানের বুক জুড়ে ভূমিকম্প হয়ে যেতে লাগলো। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে, সবই তো ঠিকভাবে চলতেছিল। হতভম্ব হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে তুরান। তুরানের মা আবার চেঁচিয়ে উঠে বলল, দেশে আর মেয়ে ছিল না তোর জন্য? একটা বৃহত্তম মেয়ের সাথে পীড়িত করছস? তুরান চোখ বড় করে তাকালো, কোন রকম ভাবে বলল, কে বিয়াত্তা? কি বলছো তুমি মা? এসব মা তোমায় কে বলেছে এগুলো মা? তুরান আর কিছু বলতে পারল না, বলার মতো কিছুই খুঁজে পেল না। এটা কি করে সম্ভব? রূপা বিবাহিতা? এমনটা কখনো হতে পারে না, কখনো না। তুরানের চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, সবকিছু তছনছ করে দিতে ইচ্ছে করছে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হওয়ার মতো কথা না এসব। তুরানের হাত পা কাঁপতে লাগলো। তুরান কাঁপা কাঁপা গলায় আবার বলল, মা কে বিবাহিতা? রূপা? মা তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা বলছো। আমি মিথ্যে বলছি না। তুরান কথা বাড়ালো না। কি থেকে কি হয়ে গেল, সবকিছুই অস্পষ্ট, সব মেঘাচ্ছন্ন। তুরান কিছুই বুঝতে পারল না। আস্তে আস্তে ফ্লোরে বসে পড়ল। তুরানের মা মুখে কাপড় গোজে কাঁদছে। তুরান দুই হাতে মাথা চেপে ধরল, নাক মুখ কুঁচকে বলল, মা কি হয়েছে সবটা বলো। মা আমি রূপাকে ভালোবাসি অনেক বেশি মা। সাহেলা বেগম তোমায় অপমান করার কে? বাসা থেকে মালপত্র সব পাঠালো কেন? তুরান কষ্ট ভেজা কণ্ঠে একটার পর একটা প্রশ্ন করতে লাগলো। তুরানের মা কান্না থামিয়ে দুই চোখ
ভালোভাবে মুছল, তারপর কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিল। খুব সকালে দরজা করা নাড়ল। আমি ভেবেছি তুই আর তোর বাবা এসেছিস। আমি দরজা খুলে দেখি সাহেলা বেগম আর আজিজ চৌধুরী। এত সকাল সকাল তাদের দেখে আমি কিছুটা চমকে গেলাম। ওনাদের মুখের ভাবভঙ্গি দেখেই আমি বুঝেছি কিছু একটা হয়েছে। ওনারা আমার যা ইচ্ছে তাই বলতে লাগলো, তোকে যা তা বাসায় গালি দিতে লাগলো। বললো রূপার সাথে তোর সম্পর্ক, তোরা ভুল পথে এগোচ্ছিস, রূপা বিবাহিত, তাই তারা চায় না এই সম্পর্ক আর এক পাও আগাক। যা ভুল হয়েছে এই পর্যন্ত সমাপ্ত হোক, তাই আমাদের তাদের বাসা ছেড়ে দিতে হবে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি কিছু বলার আগেই ওনারা বাসার সব মালপত্র কুলি ডেকে এনে বের করে দিল। আর তুই যদি রূপার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করিস তাহলে তোকে পুলিশে দিবে। মায়ের মুখে এসব শুনে নির্বাক হয়ে রইল তুরান। মায়ের চোখের অন্তরালে চোখের জল মুছল, গায়ের সব শক্তি যেন হারিয়ে ফেলল তুরান। তুরান কোনো জবাব দিচ্ছে না, বুকের ভেতর খাকা করছে, শূন্যতা আর হতাশায় ছেয়ে যাচ্ছে। পৃথিবীর সব রং বোধহয় ফ্যাকাশে হয়ে গেছে, সব স্বপ্নগুলো আছড়ে পড়ে আর্তনাদ করছে। খানিক্ষণের ভেতর পৃথিবী বদলে গেল বোধহয়, বদলে গেল আগামীর স্বপ্ন, আশা, কল্পনা। তুরান কখনো ভাবেনি এমনটা হবে, কখনোই না। রূপা বিবাহিতা কিছুতেই তুরান বিশ্বাস করতে পারছে না। কেউ যেন তুরানের গলা টিপে ধরেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে তুরানের। তুরানের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে না। তুরান একদম নির্জীব হয়ে আর্তনাদ করে বলল, মা, রূপা বিবাহিতা না। বলো বলো, অন্তত এটা মিথ্যা। তুরানের মা হতাশ ভঙ্গিতে বসে রইল। পুরো সংসারের ভরসা ছিল তুরান, ছেলেকে নিয়ে কত স্বপ্ন বাবা মায়ের। তুরানের মা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, কষ্ট ভরা কণ্ঠে বলল, ভালোবাসার জন্য আর মেয়ে পেলি না? আমাদের কথা একবারও ভাবলি না? একটা বৃহত্ত মেয়ে, এতটা নিষ্ঠুর, এত ছোট মনের, এত খারাপ রুচি তোর। তুরানের মা কিছুক্ষণ চুপ করে রইল। আবার তুরান কোনো কথা বলছে না। তুরানের মা আবার বলল, তোর বাবা এসব জানলে শেষ হয়ে যাবে। নিজে কখনো ভালো কাপড় পরিনি, তোকে লেখাপড়া করিয়েছি, কখনো ভালোবাসি করে খাইনি, তোর লেখাপড়া খরচ চালিয়েছি। আজ সেই তোর জন্য মানুষ কুকুরের মতো অপমান করে আমায়। তুরানের চোখ বেয়ে পানি পড়ছে, এবার কোনো কথা বলতে পারছে না। তুরানের মা আবার বলল, হসপিটাল থেকে তোর বাবাকে এখন কোথায় নিয়ে যাব? এবার বাসা ভাড়া পাবি কই? থাকবি কই? খাবি কই? তুরানের মা আর্তনাদের বুলি বোলাতে লাগল। তুরানের অসহ্য যন্ত্রণা হচ্ছে, তীব্র যন্ত্রণা, সহ্য না করার মতো যন্ত্রণা। এই যন্ত্রণার চেয়ে বোধ হয় মৃত্যুতে শান্তি। বোধ শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পড়েছে ক্রমে ক্রমে তুরান, যেন এখনই ঢলে পড়ে যাবে। তুরানের বাবাকে সবটা বলল তুরানের মা। তুরানের বাবা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল তুরানের দিকে, হতাশা আর বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। তুরান মাথা নিচু করে বসে রইল। তুরান কিছু ভাবতে পারছে আর কিছু বুঝতে পারছে না। তুরানের বুকে রক্তক্ষরণ হতে লাগল। রূপার কথা ভেবে অসহ্য যন্ত্রণা, বুক ফাটা কষ্টে জর্জরিত হয়ে যেতে লাগলো তুরান। তুরানের বাবা মা কেউই বুঝছে না তুরানের এই কষ্ট। কেউ বোঝার মতো কষ্ট এটা না। সবার চোখে রূপার সাথে প্রেমটা অপরাধ। প্রেমকে এত কিছু ভেবে হয়? তুরান নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছে না রূপা বিবাহিতা। এটা কি করে সম্ভব? সাহেলা বেগম হয়তো মিথ্যা বলছে। তবুও তুরানের মন মানছে না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। নিজের ফ্যামিলির কথা ভেবে আরো বেশি কষ্টে পড়ছে তুরান। এই কষ্ট সহ্য করার মতো না, কাউকে বোঝানোর মতোও না। কেউ বুঝতে চাইবে না এই কষ্ট। তুরানের বাবা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল তুরানের দিকে, চোখের পলক পড়ছে না, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে, শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে। মা বাবার এমন কষ্ট, হতাশা, স্বপ্ন ভাঙার ভয় দেখে তুরানের যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে, যে অপরাধের কোনো ক্ষমা নেই। তুরান কখনো চায়নি ওর জন্য ওর বাবা মা কোনো রকম কষ্ট পাক, কোনো রকম অপমান সহ্য করুক। তাদের প্রাপ্য কষ্ট কিংবা অপমান পায়, তাদের ভালোবাসা, সম্মান, শান্তি প্রাপ্য। তুরানের বাবা মায়ের এমন চুপচাপ ভঙ্গি তুরানের কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছে। আরো বেশি অপরাধ বোধ হচ্ছে তুরানের।
রুমের নীরবতা ভেঙে তুরানের বাবা বলল, এই দিন দেখার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আবার কিছুক্ষণ পর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলে, আরে আর মেয়ে পেলি না প্রেম করার জন্য? ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে তুই, তোর জন্য তোর বাবা মায়ের কেন অপমানিত হতে হবে? তোকে কেন মানুষ কুকুরের মতো বাসা থেকে বের করে দিবে? একটা বিবাহিত মেয়ের সাথে কেন সম্পর্কে জড়ালি? এতটা বিবেক বুদ্ধিহীন তুরান। তুরানের বাবার বলা প্রতিটি কথা তুরানের বুকে আঘাত করছে। প্রতিটি কথা যেন কষ্টে জর্জরিত, হতাশা মিশ্রিত। তুরান একদম নিচু গলায় বলল, বাবা, রূপা বিবাহিতা না, মিথ্যা সব। রূপা অনেক ভালো মেয়ে, সাহেলা বেগম মিথ্যা বলেছে। তুরানের বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা মেয়ে যাই হোক, আমার একটা কথা বল, ওই মেয়ে কি এমন হয়ে গেছে যে সাহেলা বেগম এত গ্যাঞ্জাম করলো? কিসে পড়ে ওই মেয়ে? কোন ভার্সিটিতে পড়ে? তোর যোগ্য ওই মেয়ে? মানুষের শুধু টাকা থাকলেই হয়, যোগ্যতা লাগে না। মাথায় সমস্যা পাগল কোথাকার। তুরানের বাবা কিছুক্ষণ ভেবে আবার বলল, তুই কি জানতি না রূপা বিবাহিত? প্রেম করছিস আর এটা জানিস না মেয়ে বিবাহিত নাকি অবিবাহিত? মেয়ে কোন পর্যন্ত লেখাপড়া করেছে? ওই মেয়ের ফ্যামিলির কেউ কি চিনিস না তুই? হাস্যকর না এটা? তুরান নির্বাক হয়ে তাকিয়ে রইল। রূপার লেখাপড়ার সম্পর্কে কখনো জানার তেমন আগ্রহ হয়নি রূপার। কখনো রূপার যোগ্যতা, রূপার ফ্যামিলি এটা নিয়ে ভাবেনি। আর রূপা বিবাহিতা এটা সম্পূর্ণ মিথ্যা বলেছে সাহেলা বেগম। একদম লজিকহীন কথা এটা। এতগুলো মাস এক ছাদের নিচে ছিল, কখনো তেমনটা শোনেনি। রূপার ভালোবাসার ব্যাপারে সন্দেহ নেই তুরানের। কত সহজ সরল রূপা, এই বিষয় নিয়ে ভাবতে কেমন যেন কষ্টের মাঝেও হাসি পাচ্ছে তুরানের। ভালোবাসার মেয়েটা নাকি বিবাহিতা, কেমন হাস্যকর আর যুক্তিহীন কথা। তুরান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর তুরানের বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আমায় ক্ষমা করো। আমি কখনো চাইনি যে আমার জন্য তোমরা কোনো রকম অপমানের সম্মুখীন হও। আমি সবসময় তোমাদের কষ্টের প্রতিদান দিতে চেয়েছি। জীবনে ভালো কিছু করে তোমাদের মুখে হাসি ফোটাতে চেয়েছি। এত কিছুর ভিতরও আমি একটা ভুল করে ফেললাম। হ্যাঁ, তোমাদের চোখে যেটা খুব ভুল, রূপার সাথে সম্পর্কে জড়ানোটা। কিন্তু এখন আমি নিরুপায়, আমার কিছুই করার নেই। ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া এত সহজ? তোমরা আমার বাবা মা, তোমরা আমার বন্ধু, তাই তোমাদের বললাম এসব। আশা করব আমায় বোঝার চেষ্টা করবা। তোমরা এত বেশি কঠোর হবে না। তুরান কথা শেষ করে তুরানের বাবা মায়ের দিকে তাকিয়ে দেখল দুইজনই কাঁদছে। তুরানের আত্মহত্যা করতে ইচ্ছে করছে। সন্তানের ভুলের কারণে যদি বাবা মায়ের চোখে পানি আসে, এর থেকে কষ্টের আর কি হতে পারে। তুরানের বাবা নিজেকে সামলে বলল, আচ্ছা এখন তুই কি করতে চাস সেটা বল। এটা নিয়ে পড়ে থেকে লাভ কি? ধরলাম সাহেলা বেগম মিথ্যা বলেছে, কিন্তু তারপর এখন কি করবি তুই? তুরানের বাবা সবকিছুতে সাপোর্ট দিয়েছে তুরানকে। ভালো কিছু করলে আরো উৎসাহিত করেছে, ভুল কিছু করলে শুধরে দিয়েছে। তুরান জানে আজকে তুরানের বাবা খুব বেশি কষ্ট পেয়েছে, তবু বরাবরের মতো সাপোর্ট দিচ্ছে তুরানকে, বুঝতে চেষ্টা করছে। তুরান ওর বাবার দিকে তাকিয়ে বলল, আমি এখন সাহেলা বেগমের কাছে যাব, জিজ্ঞেস করব উনাকে সব কিসের জন্য এত সিন ক্রিয়েট করেছে উনি। আর যে করি হোক, রূপাকে আমার করবই। আমায় তোমরা একটু বোঝার চেষ্টা করো দয়া করে। আমি কথা দিচ্ছি তোমাদের স্বপ্ন পূরণ হবে। আমি ভালো কিছু করব রূপার জন্য। আমার তোমাদের স্বপ্ন পূরণে কোনো ব্যাঘাত ঘটবে না। তুরানের বাবা মা দুজনেই চুপ করে রইল। হঠাৎ তুরানের মনে পড়ল আজ হসপিটাল থেকে তুরানের বাবাকে বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন হসপিটাল থেকে বেরিয়ে কোথায় যাবে, কোথায় পাবে বাসা? তুরানের চিন্তা আরো বেড়ে গেল। তুরানের বাবা বলল, আচ্ছা যা, তুই সাহেলা বেগমের বাসা, আমাদের সমস্যা নেই, শুধু তোর যেন কোনো ক্ষতি না হয়। তুরানের মা এ ব্যাপারে নারাজ, কিছুতেই তুরানকে যেতে দিবে না সাহেলা বেগমের বাসায়। তুরানের মা তুরানকে আরেকবার মনে করিয়ে দিল যে সাহেলা বেগম বলেছে তুরান যদি রূপার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে তুরানকে পুলিশে দিবে। এসব ভাবতেই তুরানের মায়ের বুক কেঁপে ওঠে। এসব শুনে তাচ্ছিল্যের হাসি হাসল তুরান। কি মূর্খ মানুষ, পুলিশের ভয় দেখায়। তুরান অনেকভাবে তুরানের মাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, সাথে তুরানের বাবা। অবশেষে তুরানের মা রাজি হলো। তুরান যেন একটু স্বস্তি পেল। তুরানের বাবা বলল, হসপিটাল থেকে বেরিয়ে কোথায় যাব বল? বাসা তো আর পাবি না একদিনের ভিতর। গ্রামের বাড়ি চলে যাব আমরা। তুই কষ্ট করে বাসের টিকিট কিনে নিয়ে আসিস, আর ইচ্ছে হলে তুইও চল, নয়তো থাকবি কোথায়?
তুরানের বাবার কথাগুলোয় অভিমানে আভাস পেল তুরান, কিন্তু রূপার কথা ভেবে শেষ হয়ে যাচ্ছে তুরান, নিরুপায় হয়ে পড়েছে। তুরান অপরাধীর মতো বলল, তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা এখানে থাকো, আমি একটু পর আসবো তোমাদের নিতে, বাসা ম্যানেজ করে ফেলবো, চিন্তা করো না। তুরান হসপিটাল থেকে বেরিয়ে গেল। এতক্ষণ বাবা মায়ের সামনে চেপে রাখা কষ্টগুলো এখন উকি দিচ্ছে। তুরানের মন কিছুতেই মানছে না রূপা বিবাহিতা। তুরান বিশ্বাস করছে না, তবু মনের কোনো এক কোণে উকি দিচ্ছে এই নিয়ে শঙ্কা। তুরানের চোখের কোণে জল জমেছে বারবার। ছেলেদের কান্না একদম বেমানান, তাই বারবার কান্না থামিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করছে। তুরান এলোমেলো পায়ে হাঁটতে লাগলো। উদ্দেশ্য সাহেলা বেগমের বাসা। তুরানের বুকের ভেতরটা বারবার মোচড় দিয়ে উঠেছে। ভালোই তো কাটছিল দিনগুলো, হঠাৎ কেন এমন এলোমেলো হয়ে গেল? নিমিষে সব বদলে গেল। আর সাহেলা বেগমই বা কি করে জানলো ওদের সম্পর্কের কথা? এরকম হাজারো প্রশ্ন উকি দিচ্ছে তুরানের মনে। রূপা কেমন আছে? রূপা কি কষ্ট পাচ্ছে না? রূপার মুখটা বারবার ভেসে আসছে তুরানের চোখের সামনে। তুরান নিজেকে সামলাতে পারছে না। রূপাকে যদি সারা জীবনের জন্য হারিয়ে ফেলে? এসব ভাবতে ভাবতে কেঁপে ওঠে তুরানের পৃথিবী। হসপিটাল থেকে হেঁটে কিছু দূর এসে রিকশা নিল তুরান। নিস্তেজ ভঙ্গিতে বসে রইল রিকশায়। একটার পর একটা প্রশ্ন উকি দিচ্ছে তুরানের মনে। প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য তৃষ্ণার্ত হয়ে উঠেছে তুরান। প্রত্যেকটা প্রশ্ন তুরানের কষ্ট বাড়িয়ে দিচ্ছে। সাহেলা বেগমের বাড়ির সামনে এসে রিকশা থামালো তুরান। বাড়িটার দিকে তাকাতেই তুরানের চোখ আরো ভিজে যেতে লাগলো। এই তো সেই পরিচিত বাড়ি। তুরানের চোখ পড়ল সেই বারান্দায়, যেখানে রূপা দাঁড়িয়ে থাকতো। আজ রূপা দাঁড়িয়ে নেই। কি করছে রূপা এখন? তুরানকে দেখেই কৌতূহলী দৃষ্টিতে তাকালো দারোয়ান। তুরান ধীর পায়ে দারোয়ানের দিকে গেল। স্যার, আপনার মালপত্র সব পাঠাই দিল যে, কোনো ঝামেলা হয়েছে কি? তুরান এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল, আমার একটু সাহেলা বেগমের সাথে দেখা করতে হবে। তারা তো বাসায় নেই, কই যেন গেছে। তুরান এমনটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিজেকে সামলে বলল, কোথায় গেছে? আপনার পায়ে পড়ি, আমায় একটু বলুন, নাকি মিথ্যা বলছেন? তুরানের মুখ থেকে এমন অনুরোধ শুনে ভেবা চাকা খেয়ে গেল দারোয়ান। মিথ্যা বল মুখে? আপনি বাসায় গিয়ে দেখেন, ওনার বাসায় থাকে ওই মাইয়াটা অসুস্থ, হাসপাতালে গেছে মনে হয়। দারোয়ানের কাছে রূপার অসুস্থতার কথা শুনে কিছুক্ষণ থমকে দাঁড়িয়েছিল তুরান। কিছু সময়ের ব্যবধানে সব ওলটপালট হয়ে গেল। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে তুরানের, যেন এক্ষুনি ঘুমটা ভেঙে যাবে। দারোয়ানের কথা বিশ্বাস করতে যাচ্ছে না তুরান। শেষ পর্যন্ত গেটের ভেতরে ঢুকলো। কত পরিচিত সবকিছু। এই সেই বারান্দা যেখানে রূপা দাঁড়িয়ে থাকতো। তুরানের চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো। বুকের ভেতরের কষ্টগুলো আরো প্রকট হচ্ছে ক্রমশ। আজিজ চৌধুরীর বাসার মেইন গেটে বড়সড় একটা তালা ঝুলানো। তুরান বারবার তাকাচ্ছে বাসাটার দিকে। স্মৃতি বিজড়িত প্রত্যেকটা জায়গা। তুরানের চিৎকার দিতে ইচ্ছে হচ্ছে। তুরান এলোমেলো পায়ে গেটের বাইরে চলে আসলো। ফিরে ফিরে তাকাচ্ছে পেছনে। কিছু দূর গিয়ে তুরান আবার ফিরে আসলো। এসে দারোয়ানকে জিজ্ঞেস করল, রূপাকে কেন হসপিটালে নেওয়া হয়েছে? দারোয়ানের এক ফালি হেসে বলল, জানি না বাবা কিছুই। দারোয়ানের হাসির মানে খুঁজে পেল না তুরান। তবে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসির মানুষটাকেও কুৎসিত লাগবে। তুরান পুনরায় হতাশ হল, আশাহত হয়ে ফিরে গেল। অনেকক্ষণ হয়ে গেল রূপাকে দিশেহারা হয়ে খুঁজছে তুরান। দুই চোখ যেদিকে যায় সেদিকেই রূপাকে খুঁজে বেড়ায় তুরান। তুরান জানে রূপাকে এইসব জায়গায় খুঁজে লাভ নেই, তবু অবচেতন মন খুঁজতে লাগলো। তুরানের হঠাৎ মনে হলো বাবা মায়ের কথা। সকালে হসপিটাল ছাড়ার কথা ছিল, এখন দুপুর হয়ে গেল। পৃথিবীর সমস্ত কিছু ভুলে ছিল এতক্ষণ তুরান। এই পর্যায়ে আরেকটা চিন্তা এসে জড়ো হলো তুরানের মাথায়, তা হলো এই মুহূর্তে বাসা পাবে কোথায়? মাসের মাঝামাঝি সময় এখন। বাবা মাকে নিয়ে কোথায় যাবে এখন? চিন্তায় মাথা ধরে যাচ্ছে তুরানের। এমন সিচুয়েশন ফেস করার জন্য তুরান মোটেও প্রস্তুত ছিল না। হসপিটালের বেডে শুয়ে আছে রূপা। জ্বরের চোটে হুঁশ নেই, জ্বর এখনো কমেনি। জ্বরে বেহুশ রূপা এখনো জানেই না যে তার ভালোবাসার মানুষটার সাথে কত দূরত্ব তৈরি হয়ে গেছে তার। জানবে বা কিভাবে? জ্বরের জন্য চোখ মেলেই তাকাতে পারছে না। এমন পরিস্থিতিতে সাহেলা বেগমও রূপাকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করেনি। রূপার বাবা মাও আসছে হসপিটালে। সাহেলা বেগমের মুখে চিন্তার ছাপ। নিজেকে দোষী মনে হচ্ছে সাহেলা বেগমের। রূপার বাবা মা সাহেলা বেগমের প্রতি আস্থা রেখে রূপাকে সাহেলা বেগমের বাসায় রেখেছিল চিকিৎসার জন্য।
আর এখন যদি রূপার বাবা মা তুরান আর রূপার সম্পর্কের কথা জানে, তাহলে সাহেলা বেগম কিভাবে মুখ দেখাবে রূপার বাবা মাকে? রূপার জীবনে কত যে একটা কালো অধ্যায় আছে, সেই ধকল কাটিয়ে উঠতে পারছে না আজও রূপা। তার উপর বিপরীত ধর্মের দুইজন মানুষ আর রূপাকে এতটা ভালোবাসে প্রণয়, সেখানে সাহেলা বেগম কি করে তুরানকে সায় দেবে? সায় দিলেই কি এই সম্পর্ক সম্ভব? সাহেলা বেগম জানে তুরান যথেষ্ট ভালো মানুষ হিসেবে, কিন্তু রূপা আর তুরানের ব্যাপারটা নিয়ে ভাবলেই সাহেলা বেগম হিংস্র হয়ে ওঠে। কত চেষ্টা করছে প্রতিনিয়ত রূপাকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য। হাজার হোক, রূপা সাহেলা বেগমের পেশেন্ট, আর এমন একটা পরিস্থিতিতে বাঁধ হয়ে দাঁড়িয়েছে রূপা আর তুরানের সম্পর্ক। রূপার জীবন থেকে তুরানকে সরিয়ে দিলে আবার কত শত পাগলামি করে রূপা খেয়ে জানে। এরকম একটার পর একটা অ্যাক্সিডেন্ট রূপার লাইফে ঘটতে থাকলে মেয়েটি কিভাবে স্বাভাবিক জীবনযাপন করবে? সে কি আদৌ সম্ভব? সব বিপদ কি রূপার জন্যই? এই পর্যায়ে খুব বেশি বিরক্ত হয়ে গেছে সাহেলা বেগম। সাহেলা বেগমের এখন মনে হচ্ছে রূপার দায়িত্ব নিয়ে ভুল করেছেন। তুরানের মতো একটা মিউচুয়াল ছেলে কিভাবে রূপার সাথে সম্পর্কে জড়াতে পারল? তুরান কি জানে না রূপা হিন্দু? এত কষ্ট করে তিলে তিলে রূপাকে সুস্থ করে তুলেছে, আর সেখানে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাহেলা বেগমের মেজাজ ক্রমশ খারাপ হচ্ছে। সাহেলা বেগমকে এভাবে আনমনে বসে থাকতে দেখে আজিজ চৌধুরী এগিয়ে গেল সাহেলা বেগমের দিকে। সাহেলা বেগমের মুখ দেখে বুঝতে পারছে রূপার বিষয় নিয়ে চিন্তা করছে। ব্যাচেলর ছেলেদের এজন্যই বাসা ভাড়া দিতে নেই। আজিজ চৌধুরী গিয়ে সাহেলা বেগমের পাশে বসল। আজিজ চৌধুরীর উপস্থিতি টের পেল সাহেলা বেগম। এত কি ভাবছো শুনি? সাহেলা বেগম মুখ তুলে তাকালো আজিজ চৌধুরীর দিকে, ক্ষীণ শ্বাস ফেলে বলল, ওই কিছু না তো। অত ভাবা ভাবির কাজ নেই আমাদের, আর যাদের মেয়ে তাদের কাছে দিয়ে দাও। আজিজ চৌধুরী একটু থেমে আবার বলল, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে একদম রূপা, তাই না? দুনিয়াধারীর কিছুই বুঝে না, প্রেমটা তো ভালোই বুঝে, যাতে পাগল তালে ঠিক। সাহেলা বেগম একরাশ বিরক্তি নিয়ে আজিজ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, এত চেঁচামেচি করছো কেন? আস্তে কথা বলো, এটা হসপিটাল। তাছাড়া রূপার বাবা মা এখানে, শুনে ফেলবে ওরা। স্বার্থপরের মতো কথা বলছো। মেয়েটার জীবনে যা ঘটেছে তাতে মানসিক ভারসাম্য হারানো অস্বাভাবিক কিছু না। রূপা যদি তোমার মেয়ে হতো। সবসময় ইমোশনাল ব্ল্যাকমেল করবা না। ওর জীবনে যা হয়েছে সত্যিই দুঃখজনক, তাই বলে অন্যের মেয়ের গ্লানি আমরা আর কতদিন বয়ে বেড়াবো? আচ্ছা, মানলাম ওর সমস্ত দায়িত্ব আমরা পালন করব, এর মানে এই না ওর জন্য আমাদের মান সম্মান নষ্ট করব। সাহেলা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার ওই আজাইরা পেঁচাল আমার শুনতে ভালো লাগছে না, সেটা কি তুমি বুঝতে পারছো? এগুলো আজাইরা পেঁচাল না। আচ্ছা, রূপা তো আমাদের মেয়ের মতো। আনফর্চুনেটলি রূপার সাথে তুরানের সম্পর্ক হয়ে গেছে। মনে করো আমরা রূপাকে গাইডলাইন দিয়ে ঠিক মতো রাখতে পারিনি, এটা আমাদের ফল্ট। কিন্তু এই সম্পর্কের কথা যদি রূপার বাবা মা জানে, তবে আমাদের দিকে আঙুল তুলে দোষারোপ করতে ভাববে না। আমরা তাদের মেয়ের জন্য কি করেছি কি না করেছি সেটাও ভাববে না। দুনিয়াটা বড্ড স্বার্থপর। পেঁচিয়ে গেছিয়ে কথা না বলে সোজাসুজি বলো, কি বলতে চাও? রূপাকে ওর বাবা মায়ের কাছে দিবে? রূপাকে ওর বাবা মায়ের কাছে দিবে, তাই এটাই চাও? এছাড়া আর উপায় কি? রূপা যখন সুস্থ হয়ে তুরানের কথা জিজ্ঞেস করবে তখন কি করবে? ওকে ওর বাবা মায়ের কাছে দিয়ে দাও। কারো কাছে এসব জিজ্ঞেস করার সুযোগ পাবে না। আর আমাদের জিজ্ঞেস করলে বলো তুরান বাসা ছেড়ে চলে গেছে, আমরা কিছুই জানি না। সাহেলা বেগম কিছুক্ষণ ভেবে বলল, আমরা তুরানের প্রতি রাগের বসে যা করেছি তা অন্যায়। সাহেলা বেগম অগ্নি চোখে আজিজ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুরানকে যদি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতাম তাহলে কেউ বুঝতো? কখনোই বুঝতো না। হয়তো রূপাকে নিয়ে পালিয়ে যেত। তাই যা হয়েছে রূপার জন্য ভালো হয়েছে, তুরানের জন্য ভালো হয়েছে। দুপুরের কাঠ ফাটা রোদের মধ্যে হন্যে হয়ে বাসা খুঁজছে তুরান। ব্যস্তময় শহরের সব দিকে ব্যস্ততা। এত ব্যস্ততার মাঝেও অসহায়ত্বে গ্রাস করেছে তুরানকে। প্রিয়জন হারানোর বেদনায় কেউ সিগারেটের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে, কেউ বা ঘুমের ওষুধ খেয়ে বেঘরে ঘুমায়, কেউ বা বেছে নেয় আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু সেসবের কিছুই তুরানের করা সম্ভব না। তুরানের কাঁধে যে অনেক দায়িত্ব, 3 বোনের দায়িত্ব, বাবা মায়ের দায়িত্ব, যারা প্রতিনিয়ত অভাবের সাথে যুদ্ধ করে যাচ্ছে। এত অসহ্য যন্ত্রণা, এত অসহ্য বিরহের মাঝেও তুরান কাঁধে দায়িত্ব নিয়ে বেড়াচ্ছে। তুরান ক্লান্ত হয়ে রাস্তার কাছে বেঞ্চে বসে পড়ল।
ক্লান্ত শরীর, ক্লান্ত সব চিন্তা ভাবনায় হতাশ হয়ে বসে রইল তুরান। চোখ বন্ধ করে ভাবতে লাগলো রূপার কথা, রূপার প্রতিটি পাগলামি, রূপার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। তুরান চিৎকার করে উঠল। এই চিৎকারের মানে রূপাকে ছাড়া থাকা কখনোই সম্ভব না। তুরানের এখান থেকে উঠতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এখানেই বসে থাকতে, কিন্তু জীবনের টানে উঠতেই হবে, হাঁটতেই হবে, এই ক্লান্ত পথ চলতেই হবে। এটাই জীবন, মানুষ ইচ্ছে করলেই পালাতে পারে না এই ক্লান্ত পথ থেকে। বাসা খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু বাসা মিলাতে পারল না। বাবা মাকে নিয়ে কোথায় যাবে এই অসময়? নিজেকেও আরো বেশি অসহায় মনে হতে লাগলো তুরানের। বারবার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে তুরানের। রূপার জ্বরটা কিছু কমেছে, কিন্তু পুরোপুরি হুঁশ ফেরেনি। খুব বেশি জ্বরের কারণে দিশেহারা অবস্থা রূপার। রূপা চোখ মেলে নিজেকে আবিষ্কার করে হসপিটালে। রূপার মাথার কাছে রূপার বাবা মা আর ছোট ভাই বসা। সাহেলা বেগম আর আজিজ চৌধুরী বারান্দায় বসে আছে। রূপার মা রূপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জ্বরে একদম ক্লান্ত হয়ে গেছে রূপা। রূপা নিজের বাবা মাকে অগ্রাহ্য করে সাহেলা বেগমকে ডাক দিল। রূপার ডাকে সাড়া দিয়ে সাহেলা বেগম রুমে আসলো। সাহেলা বেগমকে দেখে রূপা ভাঙা ভাঙা গলায় বলল, আমার জ্বর কমে গেছে বোধহয়, দেখো এখন বাসায় যেতে পারবো না। হ্যাঁ যেতে পারবে, কিন্তু আমার বাসায় না, তুমি এখন থেকে তোমার বাবা মায়ের সাথে থাকবে। রূপা বিস্ময়ে ভ্রু কুঁচকে বলল, বাবা মায়ের সাথে থাকবো মানে? সাহেলা বেগম ফিকে হেসে বলল, অনেক খুব সহজ। সাহেলা বেগম রূপার বাবা মাকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, এদের সাথে থাকবে। আমি তাদের সাথে কেন থাকতে যাব? আমার ওখানে মন টানে না, তবুও কেন জোর করছো? আমি তোমাদের বাসায় থাকলে খুব বেশি প্রবলেম হয় তোমার? আমার প্রতি তোমাদের একটু মায়া হয়নি যে আমায় জোর করে বিদায় করে দিতে যাচ্ছ? এক নাগারে একটার পর একটা কথা বলেই যাচ্ছে রূপা। সাহেলা বেগম তেমন কোন উত্তর দিচ্ছে না। সাহেলা বেগমের আচরণে রূপার মাও অবাক না হয়ে পারল না। সাহেলা বেগমই তো রূপাকে কত আগ্রহ করে নিজের বাসায় রাখলো, কিন্তু আজ হঠাৎ কি হলো? সাহেলা বেগম রূপার মায়ের উদ্দেশ্যে বলল, আমি মাঝে মাঝে না হয় তোর বাসায় গিয়ে ওকে ট্রিটমেন্ট করে আসবো। রূপার মা বলল, রূপা এখন থেকে আমাদের সাথে থাকবে, সেটা ভিন্ন কথা, কিন্তু তুই তো সবসময় বলতি রূপা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তোর বাসায় থাকবে। আজ হঠাৎ রূপাকে আমাদের কাছে দেওয়ার জন্য এত তোড়জোড় করছিস, এর পিছনে কি কোনো কারণ রয়েছে? না না, কি কারণ থাকবে আবার? তোর তো একটাই মেয়ে, প্রত্যেক মাই সেই সন্তানকে কাছে রাখতে। তাছাড়া রূপা আমার বাসায় ছিল ট্রিটমেন্টের জন্য, রূপা প্রায় সুস্থ এখন, বাকি চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যা। সাহেলা বেগমের কথা শুনে নিঃশব্দে কেঁদে চলেছে রূপা। কেমন অপরিচিত মানুষের মতো আচরণ করছে সাহেলা বেগম। রূপা আচমকা সাহেলা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কান্না ভেজা কণ্ঠে বলল, আমি তোমাদের বাসায় থাকবো, কোথাও যাব না। রূপার কথা শুনছে না সাহেলা বেগম। সাহেলা বেগম জানে রূপা কেন যেতে যাচ্ছে না। সাহেলা বেগম এখন শুধু চাচ্ছে যে করে হোক রূপাকে রূপার বাবা মায়ের কাছে দিয়ে আসা। রূপা যদি তুরানের সাথে পালিয়ে যায় তখন কি করবে সাহেলা বেগম? কি জবাব দেবে রূপার বাবা মাকে? রূপার বাবা মা তখন সাহেলা বেগমকে দোষারোপ করতে এক মুহূর্ত চিন্তা করবে না। আর দুজন বিপরীত ধর্মের মানুষের প্রেমের বিষয়কে কিভাবে সাপোর্ট দিবে সাহেলা বেগম? রূপা যদি সম্পূর্ণ সুস্থ হতো কিংবা হিন্দু না হতো তাহলে হয়তো এমন সিদ্ধান্ত সাহেলা বেগম নিত না। এর জন্যই সাহেলা বেগম কঠোর হতে বাধ্য হয়েছে। তুরানের প্রতি অন্যায় করেছে, কিন্তু সাহেলা বেগম ভাবছে এই অন্যায়টাই তুরানের জন্য মঙ্গল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো রূপা রূপার বাবা মায়ের সাথেই থাকবে। সাহেলা বেগম কিছুতেই রূপার দায়িত্ব নিতে চাচ্ছে না। রূপা রূপার বাবা মায়ের কাছে থাকবে, এতে রূপার বাবা মায়ের মনে আনন্দের জোয়ার বয়ে যেতে লাগলো। কিন্তু সাহেলা বেগমের হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। রূপা ফ্লোরে পা আছড়ে চিৎকার করে কাঁদতে শুরু করল। কিছুতে যেতে রাজি হচ্ছে না। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল। রূপার আজকের এই কান্না সাহেলা বেগমের মন ছুতে পারছে না বোধ হয়। আজিজ চৌধুরী নীরব দর্শকের ভূমিকা পালন করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কষ্টে রূপার বুক ফেটে যাচ্ছে। তুরানকে ছাড়া কিছুতেই থাকা সম্ভব না। রূপা জানেই না সাহেলা বেগমের বাসায় গেলেও তুরানকে পাওয়া সম্ভব না। কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গেল রূপা। বেহুশ অবস্থায় রূপাকে গাড়িতে করে নিয়ে চলল রূপার বাবা মা। তুরান এক রাতের জন্য তুরানের বন্ধুর বাসায় থাকার সিদ্ধান্ত নিল। তুরানের বাবা মাকে নিয়ে বন্ধুর বাসায় উঠল।
তুরানের বাবা মা কিছুতে রাজি হচ্ছিল না তুরানের বন্ধুর বাসায় যেতে। তারা গ্রামের বাড়িতেই চলে যেতে চায়। তুরান অনেক বুঝিয়ে তাদের এখানে রাখলো। তুরান খুব ভালোভাবে বুঝতে পারলো তুরানের উপর তুরানের বাবা মা চাপা অভিমান করে আছে। সাহেলা বেগম আর আজিজ চৌধুরী বাসায় ফিরে গেল। বাসায় ফিরে কান্নায় ভেঙে পড়ল সাহেলা বেগম। নিঃসন্তান সাহেলা বেগমের কান্নায় সান্ত্বনা দেয়ার ভাষা খুঁজে পেল না আজিজ চৌধুরী। সাহেলা বেগমের কান্না দেখে তুরানের উপর আজিজ চৌধুরীর আক্রোশ বাড়ছে ক্রমশ। মনে হচ্ছে সবকিছুর জন্য তুরানই দায়ী। আজিজ চৌধুরী সাহেলা বেগমের পাশে বসে রইল চুপচাপ। অনেকক্ষণ পর কান্না থামিয়ে সাহেলা বেগম বলল, অনেক রাত হয়েছে, খেয়ে নাও তুমি। আজিজ চৌধুরী নড়ে চড়ে বসে বলল, তুমি খাবে না? আজিজ চৌধুরী উদাস হয়ে বসে রইল। সন্তান না থাকার ব্যথা অনুভব করছে নতুন করে। সাহেলা বেগমের কান্নায় সন্তান না থাকার ব্যথা জড়িয়ে রয়েছে। আজিজ চৌধুরী নিচু গলায় বলল, আমাদের সন্তান নেই বলেই হয়তো রূপাকে শাসন করতে পারিনি ঠিকভাবে। কোনটা সঠিক কোনটা সঠিক নয় সেই জ্ঞান ও বোধ হয়তো রপ্ত করতে পারিনি এ ব্যাপারে। আজিজ চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, মন খারাপ করে কেঁদে কি হবে বলো? রূপা অন্যের মেয়ে। আজ হোক কাল হোক আমাদের ছেড়ে চলেই যেত। আমাদেরও ফল্ট ছিল কিছু। ও প্রায় তুরানের কথা বলতো, আমরা সেভাবে কেয়ারই করতাম না। ওর জন্য কাঁদা নিছক বোকামি ছাড়া আর কিছুই নেই। সাহেলা বেগম কান্না থামিয়ে আজিজ চৌধুরীর দিকে তাকিয়ে রইল। আজিজ চৌধুরীর চিন্তা ভাবনাগুলো সবই বাস্তবিক। সংসার জীবনের অভিজ্ঞতা থেকে সাহেলা বেগম আজ বুঝতে পারল আজিজ চৌধুরী সবসময় সঠিক এবং তার চিন্তা ভাবনাগুলো যে কোনো বিষয় আজিজ চৌধুরী যখন যা বলেছে আজ হোক কাল হোক তাই হয়েছে। সাহেলা বেগমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আজিজ চৌধুরী বলল, কি হলো, তাকিয়ে আছো কেন? কি ভাবছো? সাহেলা বেগম বলল, কিচ্ছু না। আচ্ছা, তুমি সবকিছু ঠিকভাবে কিভাবে সবসময়? আজিজ চৌধুরী ফিকে হেসে বলল, আমি জীবনের একটা খারাপ সময় পার করেছি, তাই আমার চিন্তাগুলো বাস্তবিক আবেগের ঠাঁই নেই। কিন্তু তুমি তো খারাপ সময় পার করোনি, তাই ছোট ছোট বিষয়গুলো নিয়েও ইমোশনাল হয়ে যাও। যা হওয়ার তা আজ হোক কাল হোক হবেই, সেটা মেনেই আমাদের জীবন চালাতে হবে। আচ্ছা, তোমার কি মনে হয় রূপার জন্য আমার খারাপ লাগছে না? রূপা এত লম্বা সময় আমাদের কাছে ছিল। আজিজ চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলল, রূপার জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু প্রকাশ করছি না। কষ্ট প্রকাশ করতে আমার ভালো লাগে না, কারণ কষ্ট প্রকাশ করলেই কষ্টগুলো প্রখর হয়ে যায়, যা আরো যন্ত্রণাময়। শুয়ে পড়ো তুমি, অনেক রাত হয়েছে। সাহেলা বেগম নির্লিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করল, খাবে না তুমি? সাহেলা বেগম শুয়ে পড়ল। আজিজ চৌধুরী ডাইনিং রুমে গিয়ে এক গ্লাস পানি খেলো। তারপর কিছুক্ষণ বারান্দায় পায়তারা করল। কেন যেন অস্থির লাগছে খুব। রাত গভীর হতে লাগলো। ব্যস্তময় শহরের ব্যস্ততা কমতে লাগলো। আজিজ চৌধুরী বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা দেখছে। কিছুক্ষণ পরে রুমে এসে দেখলো সাহেলা বেগমের শরীর কাঁপছে। কান্না থামানোর চেষ্টা করছে, তাই হয়তো শরীর কাঁপছে। আজিজ চৌধুরী বলল, এখনো ঘুমাওনি? আজিজ চৌধুরী লাইট অফ করে শুয়ে পড়ল। শরীর বড্ড ক্লান্ত লাগছে আজিজ চৌধুরীর। বিছানায় গা এড়িয়ে দিতেই ঘুমিয়ে গেল। গভীর রাতে ঘুম ভেঙে গেল রূপার। চারদিকে শুনশান নীরবতায় রূপা বুঝতে পারল গভীর রাত এখন। চোখ খুলে তাকিয়ে দেখল অন্ধকার। চোখ বুঝলেও অন্ধকার। এত অন্ধকারের ভেতরেও জায়গাটা যেন ওই অন্ধকারগুলোই অপরিচিত। রূপার হঠাৎ মনে হতে লাগলো হসপিটালের কথা, সাহেলা বেগম আর আজিজ চৌধুরীর কথা। রূপা বুঝতে পারল না কোথায় আছে ও। রূপা বেড সাইডে হাত দিল লাইট অন করার জন্য, কিন্তু সুইচ কিছু পেল না। রূপার ভয় করতে শুরু করলো। কিছুতেই বুঝতে পারল না কোথায় আছে ও। চারদিকে ভালো করে তাকাতে লাগলো। অন্ধকার ছাড়া কোথাও কিছু নেই, এক ফালি আলো কোথাও নেই। রূপা চিৎকার করতে শুরু করলো। রূপার ভয় ক্রমশ বাড়তে লাগলো। নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছে। তুরানের কথা ভাবতেই রূপার কষ্টগুলো আরো প্রখর হতে লাগলো। রূপা গলা ফাটিয়ে চিৎকার দিতে লাগলো। কোথাও কারো সাড়া পাওয়া গেল না। এমন তো কখনো হয়নি। যতই রাত হোক রূপা চিৎকার করলেই মুহূর্তের মধ্যেই ছুটে আসতো সাহেলা বেগম। তবে কি সাহেলা বেগম সত্যি রূপাকে ওদের সাথে নিয়ে দিল? এতটা স্বার্থপর সাহেলা বেগম। তুরানের সাথে কতদিন দেখা হয় না। রূপার মন শূন্যতায় ছেয়ে যাচ্ছে। কিভাবে দেখা হবে তুরানের সাথে? কোথায় খুঁজে পাবে তুরানকে? তুরান কি খুঁজছে না রূপাকে?
হাজারো প্রশ্ন রূপার মাথায় ঘুরপাক খেতে লাগলো। এমন অন্ধকারে দম বন্ধ হয়ে আসতে লাগলো রূপার। তুরানের নাম ধরে চিৎকার করতে লাগলো। রূপা বুঝতে পারছে না এখানে কি কোন মানুষ নেই, থাকলে ছুটে আসছে না কেন রূপার ডাকে। সাহেলা বেগম কোথায় রেখে গেল রূপাকে? তুরান ছুটে আসছে না কেন রূপার ডাকে? রূপার বড্ড অভিমান হতে লাগলো। এত জ্বর ছিল রূপার গায়ে, এত অসুস্থ ছিল রূপা, তুরান কেন একটা বারও দেখতে আসলো না? রূপার অসহ্য রকমের কষ্ট হচ্ছে এই ঘন অন্ধকারে। ভয়ে কষ্টে একাকিত্বে বিলীন হয়ে যেতে লাগলো রূপা। অসহায়ত্ব গ্রাস করতে লাগলো রূপাকে। রূপা নিজের মাথায় আঘাত করতে লাগলো। মরে যেতে ইচ্ছে করছে রূপা। অন্ধকারে আন্দাজ করে পা ফেলে খাট থেকে নামলো রূপা। অন্ধ মানুষের মতো অনুমান করে পা বাড়ালো রুমের দিকে। শেষে দেয়ালের সাথে এসে ঠেকল। রূপা হাত দিয়ে খুঁজতে লাগলো কোনো দরজা জানালা আছে কিনা। রূপা জানালা খুঁজে পেল, জানালাটা আটকানো। রূপা খুলতে চেষ্টা করলো কিন্তু পারল না। জানালাটা খুব শক্ত করে লাগানো, যেন অনেকদিন ধরে আটকানো জানালা, তাই বোধহয় খুলতে পারছে না। অনেক কষ্ট করে জানালাটা খুলল রূপা। জানালা খুলতেই এক ফালি আলো এসে পড়ল রুমে। আবছা আলোতে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রুমটা দেখতে লাগলো রূপা। রূপা একদম অপরিচিত, আগে বোধহয় কখনো দেখেনি, হয়তোবা দেখছে। রূপা রুমের দরজাটাও খুলল, তারপর লাইট অন করল। পা টিপে টিপে রুম থেকে বের হলো। রূপা যে রুমে ছিল সে রুমের পাশে আরেকটা রুম। রূপা জানালা দিয়ে উকি দিয়ে দেখলো রুমের ভেতর, কিন্তু রুমে কোনো মানুষ আছে কিনা স্পষ্ট বোঝা গেল না। রূপা এই পর্যায়ে বুঝতে পারলো সাহেলা বেগম রূপাকে রূপার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। এই বাসায় আরো কয়েকবার রূপাকে জোর করে এনেছিল তারা, সেজন্যই জায়গাটা এখন কিছুটা পরিচিত মনে হলো রূপা। কিন্তু অন্ধকারে সবটা অপরিচিত মনে হচ্ছিল। রূপা ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সাহেলা বেগম কেন করলো এমনটা? তুরানকে ছাড়া কোনো কিছুতেই সম্ভব না। একটা নির্ঘুম রাত পার করলো রূপা। ফ্লোরে শুয়ে রইল এলোমেলো ভাবে। তুরানের কথা ভাবতেই কেঁপে উঠছে রূপা। তুরানকে ছাড়া কিছুতেই থাকা সম্ভব না, কিছুতেই না। সকালবেলা ঘুম থেকে উঠে পূজা রয় রূপার রুমে যায়। রূপার এমন বেহাল অবস্থা দেখে বিগড়ে যায়। হাঁটু গেড়ে রুমের পাশে বসে। কি হলো রূপার কিছুই বুঝতে পারছে না। পূজা রয়ের চিৎকার চেঁচামেচি শুনে রূপার বাবাও রূপার রুমে আসে। ভয়ার্থ কণ্ঠে বলছে, কত করে বললাম আমরা দুজন সারা রাত ওর পাশে বসে থাকি, তুমি শুনলে না। আমি কি বুঝতে পেরেছি ও এমন করবে? নিশ্চয়ই চিৎকার করেছি খুব। রূপার বাবা চিহ্নিত মুখে বলল, আমার তো চিৎকার শুনলাম না। ওর অবস্থা কিছুই বুঝতে পারছি না, তার চেয়ে বরং সাহেলকে কিছুদিন এখানে একা থাকতে বলো। পূজা রয় নিঃশব্দে কাছে রূপাকে ফ্লোর থেকে তুলে খাটে শুইয়ে দিল। রূপার মাথার পাশে বসে রূপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তারপর আর্তনাদ করে বলল, আমার মেয়েটা কি কখনো স্বাভাবিক হবে না? কেমন হয়ে গেছে আমার শতরূপা, একদম অপরিচিত, একদম অচেনা। রূপার বাবা রাজীব রয়ের চোখও ছলছল করছে। পূজা রয়কে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদে আর কি হবে, কতই তো কেঁদেছি। পূজা রয়ের কান্নার শব্দে ঘুম ভেঙে গেল রূপা। মাথা প্রচুর ব্যথা করছে, চোখ ফুলে আছে রূপা। শোয়া থেকে উঠে পড়ল রূপা। পূজা রয়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কেন কাঁদছে এই মানুষটা কে জানে। আমি সাহেলা আম্মুর বাসায় যাব। কেন এনেছো আমায় এখানে? বলেছি না আমার এখানে অসহ্য লাগে। পূজা রয়ের কান্না আরো বেড়ে গেল। রাজীব রয় মেয়েকে নরম গলায় বুঝিয়ে বলল, দেখো আম্মু, তোমার এখান থেকে এখানেই থাকতে হবে। আমরা কি তোমায় ভালোবাসি না? আর বকবো না, তুমি যা ইচ্ছে করবে, যত ইচ্ছে ভাঙচুর করবে, ইচ্ছে হলে পুরো বাসায় আগুন ধরিয়ে দিও। অন্তিমকে যত ইচ্ছে মারো, তবু একটু ভুগবে না। রূপা জোর গলায় বলল, এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। বুঝতেছো না কেন তোমরা? আমি এক্ষুনি যাব ওই বাসায়। যদি বাধা দেওয়ার চেষ্টা করো খারাপ হবে, মরে যাব আমি একদম। রূপার পাগলামির কাছে অবশেষে হার মানল রূপার বাবা মা। রূপার মা রূপার বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। খানিক বাদে তারা রূপাকে নিয়ে রওনা হয় সাহেলা বেগমের বাসার উদ্দেশ্যে। রূপা যেন হাফ ছেড়ে বাঁচল। সাহেলা বেগমের বাসায় গেলেই তুরানের সাথে দেখা হবে ভাবতেই প্রশান্তি অনুভব করে রূপা। রূপার সব অসহায়ত্ব, সব কষ্ট, মূর্ছনা যেন নিমিষেই মুছে গেল। রূপা একরাশ প্রশান্তির সহিত নিঃশ্বাস ফেলছে। ইস, কতদিন দেখছে না তুরানকে। তুরানটাও বড্ড স্বার্থপর। এতদিনে কিভাবে থাকলো রূপাকে ছেড়ে, ভাবতে অভিমানে ভরে ওঠে রূপার মন। তুরানের বাবা মা গ্রামের বাড়ি চলে যাচ্ছে।
তুরান তাদেরকে এগিয়ে দিতে বাস স্ট্যান্ডে যাচ্ছে। তুরানের বাবা মা তেমন কোনো কথা বলছে না তুরানের সাথে। নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে তুরানের। অন্যদিকে রূপার কথা ভাবতেই তুরানের বুকের ভেতর কেঁপে ওঠে। কবে ভাত খেয়েছে তা ভুলে গেছে তুরান, কবে ঘুমিয়েছে তাও মনে নেই। যে করে হোক রূপাকে খুঁজে বের করবে। আবার যাবে সাহেলা বেগমের বাসায়। যে মানুষটার সাথে প্রতি মিনিটে মিনিটে দেখা হতো, সেই মানুষটার সাথে একবার দেখা করার জন্য আজ কত প্রচেষ্টা। সে মানুষটা সবসময় চোখের সামনে সামনে থাকতো, আজ সে মানুষটাকে হাজারও খুঁজে পাচ্ছে না। তুরান যেন কষ্টে পাথর হয়ে যাচ্ছে, কষ্টের বহিঃপ্রকাশও করতে পারছে না। কি যে নিদারুণ কষ্ট যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত, তা কে জানে, কে বোঝে। তুরানের বাবা মাকে বাসে বসিয়ে দিল। বাস ছাড়তে এখনো আধ ঘন্টা দেরি। তুরান বাবা মায়ের চোখে চোখ রাখতে পারছে না কিছুতেই। অপরাধ বোধ, সংকোচ, দ্বিধা কাজ করছে খুব। তুরানের মা ক্ষীণ গলায় বলল, তুইও চল আমাদের সাথে গ্রামে, কয়েকদিন থেকে আসবি। প্রত্যুত্তরে তুরান একটু ফিকে হাসল। তুরানের বাবা ছলছল চোখে বলল, বাপ, যা করিস ভেবে চিন্তে করিস, শুধু মনে রাখিস পুরো পরিবারটা তোর দিকে তাকিয়ে আছে। তুই সবার আশা ভরসা। যা হওয়ার হয়েছে, তবে এমন কিছু করিস না যাতে আমাদের আরো কষ্ট পেতে হয়। তুরানের বাবা আর কিছুই বলল না। বাস ছাড়ার সময় হয়ে গেছে। তুরান দাঁড়িয়ে আছে একপাশে। জানালার ফাঁক দিয়ে তুরানের মা তুরানের দিকে ছলছল চোখে তাকিয়ে রইল। তুরান অপরাধীর ভঙ্গিতে তাকিয়ে রইল। বাস আপন গতিতে চলতে শুরু করল। তুরান এক দৃষ্টিতে তাকিয়ে রইল যতক্ষণ বাস দেখা গেছে। অনেকক্ষণ উদাস ভাবে তাকিয়ে থেকে হাঁটতে শুরু করলো তুরান। রূপার বাবা মা আর রূপাকে দেখে অবাক হয়ে গেছে সাহেলা বেগম। রূপা শুধু তুরানের রুমের দিকে তাকাচ্ছে। ছটফট করতে লাগলো রূপা। সাহেলা বেগম রূপার বাবা মাকে দেখে আজিজ চৌধুরীকে ডাক দিল। আজিজ চৌধুরীও তাদের দেখে অবাক হয়ে গেল। পূজা রয় সবকিছু বলল সাহেলা বেগমের কাছে। সাহেলা বেগম নিরাশ হয়ে বলল, কি করবি তো এখন? পূজা রয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি না, তুই একটু রূপাকে বুঝিয়ে বল। আর আমরা সামনের মাসে রূপাকে নিয়ে দেশের বাইরে চলে যাব, প্রণয় আসবে। সাহেলা বেগম খুব ভালো করেই বুঝতে পারছে রূপার কেন এই বাসার প্রতি এত টান। সাহেলা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, রূপা কই গেল? তুরানের রুমের দরজায় তালা ঝুলানো দেখে নিরাশ হয়ে দাঁড়িয়ে রইল রূপা। তুরান কি ভার্সিটিতে গেল? রূপার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। কতদিন দেখা হয় না তুরানের সাথে। তুরান কি একটুও খোঁজ করেনি রূপার? রূপাকে না দেখে বারান্দায় এসে সাহেলা বেগম দেখল তুরানের রুমের সামনে দাঁড়িয়ে কাঁদছে রূপা। সাহেলা বেগম যা সন্দেহ করেছিল রূপাকে না দেখে তাই হলো। সাহেলা বেগম রূপাকে ডাক দিল। রূপা হকচকে উঠে চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আসছি। রূপা দ্রুত পায়ে সাহেলা বেগমের কাছে গেল। রূপার মা বাবা আর আজিজ চৌধুরী সোফায় বসে কথা বলছে। রূপাকে নিয়ে সাহেলা বেগমও সেখানে আসলো। রূপা সাহেলা বেগমকে উদ্দেশ্য করে বলল, তুরান কোথায় গেছে আম্মু? ওনাকে যে দেখছি না। সাহেলা বেগম হেসে বলল, তুরান বাসা ছেড়ে দিয়েছে, বিয়ে করেছে তো, শ্বশুর বাড়ি থেকে ফ্ল্যাট দিয়েছে, সেখানে থাকবে। রূপার মাথায় যেন বাজ পড়ল। কি বলছে সাহেলা বেগম এসব? রূপা পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগলো, বিলাপ করতে লাগলো। রূপার বাবা মা বুঝতে পারল না রূপা কেন এমন করছে। সোফার কাছে থাকা ফুলদানিটা দিয়ে নিজের শরীরে আঘাত করে রূপা, তারপর ফ্লোরে ঢলে পড়ে। রূপার শরীর থেকে রক্ত ঝরছে। রূপার মা চিৎকার করে গিয়ে রূপাকে জড়িয়ে ধরে। রূপার বাবা থ হয়ে দাঁড়িয়ে রইল। আজিজ চৌধুরী চাপা কণ্ঠে সাহেলা বেগমকে বলল, কি ননসেন্সের মতো কাজ করলা তুমি? কিছু বললা ওকে? সাহেলা বেগম ক্ষীণ শ্বাস ফেলে বলল, কি বলতাম? রূপার বাবা রূপাকে ফ্লোর থেকে তুলে নিয়ে খাটে শুইয়ে দিল। কি কারণে রূপা হঠাৎ এমন করলো কিছুই বুঝতে পারছে না তারা। এখন ওসব বোঝার চেষ্টাও করছে না। রূপার জ্ঞান ফিরতে আবার তুরান বলে চিৎকার করতে লাগলো। উত্তাল হয়ে চিৎকার করছে রূপা। রূপার বাবা মা বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। বিস্ময় কাটিয়ে সাহেলা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুরান কি বলছে রূপা এসব? কেন করছে রূপা? রূপার মা গম্ভীর গলায় বলল, পাশের ফ্ল্যাটে যে তোরার নামে একটা ছেলে থাকতো না? সাহেলা বেগম কোনো জবাব দিচ্ছে না। রূপা যেন পাগল হয়ে গেছে, কিছুতেই বিশ্বাস করতে পারছে না এসব। রূপা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, তুরান এমন কখনোই করতে পারে না, আমি বিশ্বাস করতে পারি না। রূপার বাবা মা কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। তুরানের সাথে কি রূপার সম্পর্ক ছিল? তারা দুজনেই বিস্ময় ফেটে পড়ছে।
সাহেলা বেগমকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়ল রূপা। কোনো কথা বলছে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নিচু গলায় সাহেলা বেগমকে বলল, আম্মু, তুরান কি সত্যি বিয়ে করেছে নাকি মিথ্যা বলছো? ওর সাথে একবার দেখা করব, ওর বাসার ঠিকানাটা দাও। সাহেলা বেগম অপ্রস্তুত ভাবে বলল, মিথ্যে বলবো কেন তোকে? আর তুরানের সাথে তোর কি সম্পর্ক ছিল? তাহলে ভুলে যাও সব। দেখলি তো ছেলেটা কত স্বার্থপর। আজিজ চৌধুরীর তীক্ষ্ণ চোখে সাহেলা বেগমের দিকে তাকিয়ে আছে। কি নিখুঁত অভিনয় করছে সাহেলা বেগম। রূপা জানালার গ্রিলের ফাঁক করে তাকিয়ে আছে আকাশের দিকে, কিছুই ভাবতে পারছে না। সাহেলা বেগমের কথাও বিশ্বাস করতে পারছে না। এরকম কিছুর জন্য প্রস্তুত ছিল না রূপা। কষ্টে নির্বিকার হয়ে বসে রইল। এ যেন তুরানের উপর তীব্র অভিমান। কেন করল তুরান এমনটা? রূপার চোখ থেকে এখন আর পানি পড়ছে না, অথচ হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। রূপা কাঁপা কাঁপা গলায় আবার বলল, আমি তুরানের সাথে দেখা করব, তোমরা কিছু একটা করো, নয়তো আমি বাঁচতে পারবো না, কিছুতেই না। রূপার বাবা মা সাহেলা বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রশ্নবিদ্ধ চাহনি তাদের। রূপার মা হাতের ইশারায় সাহেলা বেগমকে রুম থেকে বের হতে বলল। বারান্দায় চেয়ারে গিয়ে বসলো রূপার মা। সাহেলা বেগমও বসলো। রূপার মা ছলছল চোখে সাহেলা বেগমের দিকে তাকিয়ে রইল, আর সাহেলা বেগম অপরাধীর ভঙ্গিতে বসে রইল। এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হতে যায়নি সাহেলা বেগম, তাই তুরানকে বাসা থেকে বের করে রূপাকে তাদের কাছে দিয়ে দিল। অথচ আজ সেই পরিস্থিতির মুখোমুখি হতে হলো। রূপার মা অস্ফুট স্বরে বলল, তুই জানিস না রূপার জীবনটা নতুন করে মনে করে দিতে হবে তোকে? আমার মেয়েদের সাথে কেনই বা এমন হচ্ছে বল? একটার পর একটা বিপদ তছনছ করে দিচ্ছি ওকে। তুই ওর দিকে একটু খেয়াল রাখবি না? আমি যথেষ্ট খেয়াল রেখেছি, কিন্তু এমনটা হবে ভাবতে পারিনি। তারপর কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা বিরাজ করল। দুজনেই চিন্তিত মুখে বসে রইল। নীরবতা ভেঙে রূপার মা বলল, ওই ছেলেটির সাথে কতদিনের সম্পর্ক ওর? এখন কি করবো আমি বল? আর যন্ত্রণা নিতে পারছি না। আমার চোখের সামনে আমার মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। সম্পর্ক কতদিনের তা জানি না। আমি যখন এই ব্যাপারটা জানতে পেরেছি তখনই তুরানকে বাসা থেকে বের করে দিয়েছি। শতরূপাজি বলছে ছেলেটা বিয়ে করছে। মিথ্যে বলেছি আমি, এছাড়া আর কি বলবো বল? রূপার মা কিছুক্ষণ চুপ থাকলো, আবার তারপর বলল, যা হওয়ার তা তো হয়েছি। এখন এই সমস্যার সমাধান কি হতে পারে? রূপাকে দেশের বাইরে নিয়ে যাবো কয়দিন বাদে, কিন্তু ও যদি আত্মহত্যা করার চেষ্টা করে? ভয় হচ্ছে, তাই জোরপূর্বক কিছুই করতে চাচ্ছি না। তাছাড়া প্রণয়ও আসবে সামনের মাসে। সাহেলা বেগম প্রত্যুত্তরে কিছুই বলছে না। সাহেলা বেগমকে নিরুত্তর দেখে রূপার মা আবার বলল, আরেকটা কাজ করতে পারি আমরা। সাহেলা বেগম আগ্রহী গলায় বলল, কি কাজ বল? আমরা ওই ছেলেটির সাথে এই ব্যাপারে কথা বলতেই পারি। শিক্ষিত ছেলে, আশা করি বুঝবে রূপার অতীত, রূপার সব অ্যাক্সিডেন্টের কথা। ছেলেটা যদি না বোঝে? না বুঝলেও কাছে এসে যায় না, আর অবশ্যই বুঝবে। আর আমার একটা কথা বলতো, ছেলেটাকে জানতো না রূপা হিন্দু? হয়তো বা না। তুই আমায় ওর সাথে দেখা করার ব্যবস্থা কর। ছেলেটাকে তুই বাসা থেকে বের করে দিলি, এভাবে কোনো সমস্যার সমাধান হতে পারে না। আর সম্পর্কে জড়ানোটা ভুলের তেমন কিছু না, এই বয়সে এটা স্বাভাবিক। কিন্তু ভুল হলো ওদের দুজনের এক পথে চলা সম্ভব না। ছেলেটা জানে না রূপার সম্পর্কে, এইভাবে বাসা থেকে ওকে বের করে দেওয়া ঠিক হয়নি। এটা এক ধরনের মূর্খতা। পূজা রয়ের কথাগুলো যৌক্তিক বটে। সাহেলা বেগম এভাবে কখনো ভেবে দেখেনি। আজিজ চৌধুরীর কাছে তুরানের ফোন নম্বর ছিল। সাহেলা বেগম আজিজ চৌধুরীর কাছ থেকে ফোন নম্বর চেয়ে নিল তুরানের। আজিজ চৌধুরী বুঝতে পারছে না সাহেলা বেগম কি করতে চাচ্ছে। আজিজ চৌধুরীর কোনো কথার জবাব দিচ্ছে না সাহেলা বেগম। পূজা রয় নিঃশব্দে কাঁদছে। মেয়ের জন্য আর কত কাঁদতে হবে তার অন্ত নেই। কি অসহ্য একটা যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে মানুষগুলো। পূজা রয় বলল, ছেলেটাকে ফোন দিয়ে নিস্তলায় আসতে বল, শতরূপা যেন না দেখে ওকে। রূপা বিছানায় আতশো অবস্থায় আছে, কাঁদতে পারছে না। হাজার চেষ্টা করেও চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ছে না। সব পানি যেন শুকিয়ে গেছে। বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছে। সবকিছু বিষাদ আর যন্ত্রণাময় মনে হচ্ছে। এত যন্ত্রণা নিয়ে কি বেঁচে থাকা যায়? তুরানের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, তুরানের দেয়া চিঠিগুলো, পায়ের নুপুর, কালো শাড়িটা, কি নিদারুণ যন্ত্রণা।
তুরানের স্পর্শ এসব ভাবতেই তুরানের যন্ত্রণা আরো তীব্র হয়ে উঠেছে। আর যাই হোক, এত তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায় না। মূর্তির মতো বসে আছে রূপা, নিস্তেজ হয়ে গেছে একদম। সাহেলা বেগমের ফোন পেয়ে খুব বেশি চমকে গেছে তুরান। কয়েকবার এসেছিল রূপার খোঁজে, কিন্তু দারোয়ান গেট দিয়ে ঢুকতে দেয়। সাহেলা বেগম নিষেধ করেছে দারোয়ানকে। হাজার চেষ্টা করেও রূপার সাথে দেখা করতে পারেনি তুরান। গায়ে প্রচন্ড জ্বর তুরানের, সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে। নির্জীব হয়ে পড়েছে তুরান, চোখের পানি আটকে রাখতে পারছে না হাজারো চেষ্টায়। রূপার কথা ভাবতেই দু এক ফোঁটা পানি আপনা আপনি চোখ থেকে গড়িয়ে পড়ে। রূপার সাথে দেখা করার জন্য এত চেষ্টা করলো, কিন্তু বরাবরই ব্যর্থ হলো তুরান। জীবনটা দিনে দিনে দুর্বিষহ হয়ে উঠেছে তুরানের। এতটা কষ্ট বয়ে বেড়াতে যেন ক্লান্ত হয়ে পড়েছে। তুরান এখন স্পষ্ট বুঝতে পেরেছে সাহেলা বেগম মিথ্যা বলেছে, রূপা বিবাহিতা নয়। সাহেলা বেগমের ফোন পেয়ে হতভম্ব হয়ে গেল তুরান। কেন যেতে বলেছে সাহেলা বেগম? তুরান ভাবতে পারছে না কিছুই। হাজারো প্রশ্ন উকি দিচ্ছে তুরানের মনে। রীতিমতো ঘামতে শুরু করলো তুরান। কি এমন কারণ থাকতে পারে যার জন্য সাহেলা বেগম ফোন করেছে? তুরানের ভাবনা শেষই হচ্ছে না। যদি এমনটা হয়, রূপার সাথে সম্পর্ক মেনে নেয়, সবাই নাকি খারাপ কিছু হবে। উত্তেজনায় দম বন্ধ হয়ে আসছে তুরানের। পরনে যা ছিল তাই পরে রওনা হলো তুরান। পথ যেন শেষই হচ্ছে না তুরানের। হাত পাও খানিকটা কাঁপছে। রূপার মুখটা কতদিন দেখছে না। কেমন আছে রূপাটা কে জানে, হয়তো খুব পাগলামি করছে। মামা, একটু তাড়াতাড়ি রিক্সা চালান না। রিক্সাওয়ালা বিরক্ত হয়ে তুরানের দিকে তাকায়। এই নিয়ে কম করে হলেও 10 বার এই কথাটা বলেছে তুরান। আপনার এতই যখন তারা, হেলিকপ্টারেই তো যাইতে পারতেন। রিক্সাওয়ালার কথার প্রত্যুত্তর করলো না তুরান। যেন পথই শেষ হচ্ছে না। কি বলতে ডেকেছে সাহেলা বেগম? তুরানের বুকের মাঝে মোচড় দিয়ে উঠছে বারবার। রিক্সা এসে থামে চিরপরিচিত সেই বাড়িটার সামনে। তুরান রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দিয়ে বাড়ির গেটের ভেতরে ঢুকলো। তুরানকে দেখে এগিয়ে আসলো সাহেলা বেগম। বাড়ির নিচতলায় 3টা চেয়ার পাতা। তুরানকে দেখে রূপার মা বলল, বস। সাহেলা বেগম চেয়ার টেনে বসলো। তুরান দাঁড়িয়ে রইল। রূপার মা আবার বলল, বসো। বসতে না কেন? আমি কি তাই ভাবছ? আমি শতরূপা রঙ্গন রায়ের মা, যাকে তুমি রূপা নামে চিনো। তুরান তীক্ষ্ণভাবে তাকিয়ে দেখছে পূজা রয়কে। সিঁথিতে সিঁদুর দেয়া, হাতে সাদা শাখা। তুরান অস্ফুট স্বরে বলল, শতরূপা রঙ্গন রায়। হাতে সাদা শাখা আর সিঁথিতে সিঁদুর দেয়া মানুষটা রূপার মা হয় কিভাবে? তুরান কিছুই বুঝতে পারছে না। চেয়ারেটা বসে হতবুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রূপা রহস্যে নিজেকে হারিয়ে ফেলেছে। রূপার মা পুনরায় বলল, কি হয়েছে? বসছো না কেন? এনি প্রবলেম? তুরান নিজেকে সামলে চেয়ারে বসলো। সাহেলা বেগম চুপচাপ বসে রইল, কোনো কথা বলছে না। 3 জনের মাঝে নীরবতা কাজ করছে। 3 জনই উদাস হয়ে বসে রইল খানিকক্ষণ। নীরবতা ভেঙে রূপার মা বলল, প্রথমে আমি সরি সাহেলার আচরণের জন্য। তোমাদের বাসা থেকে বের করে দেওয়া বা ঘেটের ভেতরে ঢুকতে না দেওয়া, এইভাবে এই সমস্যার সমাধান হতে পারে না। তুরান কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। কেমন নির্বাক, হতভম্ব হয়ে গেল। নিজেকে সামলে বলল, আপনি রূপার মা? পূজা রয় মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। খুব হতভম্ব হয়ে গেলে আমায় দেখে। তুমি হয়তো জানতে না রূপা হিন্দু, তাই তো? আমিও এমনটাই ভেবেছিলাম। আরো অনেক কিছু আছে, তা তুমি জানো না। সবটা তোমায় জানিয়ে এই সমস্যার সমাধান করা উচিত, তাই তোমাকে ডেকেছি। তুরানের চোখের কোণে জল জমছে। মাথার ভেতর ঝিমঝিম করতে লাগলো। কি হচ্ছে এগুলো তুরান হিসাব মিলাতে পারছে না। মনে হচ্ছে সবটা স্বপ্ন, এক্ষুনি স্বপ্নটা ভেঙে যাবে। পূজা রয় বুঝতে পারল তুরানের অবস্থা। তিনি আবার বলল, আচ্ছা, তুমি নাকি ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে পড়ো? কত মেধাবী ছিলে তুমি, কিন্তু এরকম বোকার মতো কাজ কিভাবে করলে? তুরান কাঁপা কাঁপা গলায় বলল, কি করেছি? পূজা রয় ফিকে হেসে বলল, হেসে? একটা মেয়ের সাথে রিলেশন করলে তার কাছে কি একবারও জিজ্ঞেস করনি তার অতীত, তার লেখাপড়া, তার ধর্ম? তুরান পূজা রয়ের প্রশ্নের উত্তর দিতে পারছে না, যেন ভেতর থেকে আটকে আসছে। অনেকক্ষণ পর তুরান বলল, জিজ্ঞেস করেছি, কিন্তু রূপা এড়িয়ে গেছে। এড়িয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। সতর্কতা নিজে এসব প্রশ্নের জবাব জানে না, কারণ ব্রেনে আঘাতের কারণে নিজের অতীত ভুলে যাওয়া মানুষটা কিভাবে এসব জানবে বলো?
একজন সাইকিয়াট্রিস্টের বাসায় ট্রিটমেন্টের জন্য থাকা একটা মেয়ের সাথে তোমার মতো একটা মিউচুয়াল ছেলে কিভাবে সম্পর্কে জড়ালো? তুরানের মাথায় আবার যেন বাজ পড়ল। অস্ফুট স্বরে বলল, কি বলছেন এসব? এটাই সত্যি। এসব শোনার জন্য নিশ্চয়ই কোনো রকম প্রস্তুত ছিল না। আর ধর্মের বিষয়টা না জানা আমি দোষী মনে করছি না, কারণ রূপা একটা মুসলিম ফ্যামিলিতে থাকতো। তুমি ভেবেছিলে রূপাও মুসলিম, রূপা হিন্দু সম্প্রদায়ের হতে পারে, এটা হয়তো গোনাক্ষরে বুঝতে পারোনি। সাহেলা আমার ফ্রেন্ড, বোনের চেয়েও বেশি। এতক্ষণ এই প্রশ্নটাই তুরানের মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু নির্বাক হয়ে কথা বলতে পারছিল না। তুরানের কি বলা উচিত, কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। পৃথিবীটা যেন থমকে দাঁড়িয়েছে তুরানের। পূজা রয় আবার বলল, তোমাকে কিছু কথা বলবো, এখন মন দিয়ে শোনো। তুরান পূজা রয়ের দিকে তাকায়। তুরানের চোখে পানি টলমল করছে। এমন দুজন মানুষের সামনে কিছুতেই চোখের জল ফেলতে চাচ্ছে না তুরান, খুব জোর করে আটকে রেখেছে। তুরান ক্ষীণ গলায় বলল, বলুন। পূজা রয় দীর্ঘশ্বাস ফেলল। আমার এক মেয়ে এক ছেলে। আমার ছেলের নাম অন্তিম, ছেলেটা ছোট, আর মেয়ে শতরূপা। শতরূপা তুখর মেধাবী। শতরূপার স্বপ্ন ডাক্তার হবে, মেডিকেলও চান্স পায়। তুমি যে মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছিলে সে মেয়েটা ছিল অসাধারণ মেধাবী, একজন মেডিকেল স্টুডেন্ট। দুই ছেলে মেয়ে নিয়ে শান্তির সংসার আমার। কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, টাকা পয়সা আছে বেহিসাবি। তারপর একদিন রাতে কি হয় জানো? যে রাতটা একজন মায়ের কাছে মৃত্যুর থেকেও যন্ত্রণাময়, সে রাতের কথা বলছি। সে রাতে আমার মেয়েটা ধর্ষণ হয়। তুরান আতকে ওঠে, পুরো শরীর কাঁপছে তুরানের। রূপার মা তুরানের অবস্থা বুঝতে পেরে বলল, নিজেকে সামলাও, গল্প বাকি আছে তো। পূজা রয় আবার বলতে শুরু করল, আমার মেয়েটা ধর্ষণ হয়। অনুভব করতে পারো তুমি এর কষ্ট? এর থেকে বড় কষ্ট একজন মায়ের জন্য আর কি হতে পারে? ধর্ষণকারী কাউকে চিনতে পারেনি শতরূপা। আমরা কথিক সমাজের ভদ্র মানুষ, মেয়ে ধর্ষিতা হয়েছে লোকে জানলে কি লজ্জা। মেয়েটাও এই সমাজে আর মাথা উঁচু করে হাঁটতে পারবে না। এই বিস্তৃত সমাজ ব্যবস্থার কাছে হেরে গিয়েছিলাম আমরা। সমাজের মানুষের বিস্তৃত দৃষ্টিভঙ্গি মনোভাবের কারণে সে রাত নিয়ে আর আইনের শরণাপন্ন হয়নি। লোকে জানাজানি হয়ে গেলে আমার মেয়েটা যে আর সমাজে মুখ দেখাতে পারবে না। ভুলে থাকতে চেষ্টা করলাম আমরা, কিন্তু শতরূপা ভুলতে পারিনি কিছুতেই। আত্মহত্যা করার চেষ্টা করে, ভাগ্যক্রমে বেঁচে গেলেও ব্রেনে আঘাত খায়, নিজের অতীত ভুলে যায়, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এত উঁচু বংশের মানুষ আমরা, মেয়েকে মেন্টাল হসপিটালে ভর্তি করানো কি শোভা পায়? অসহ্য পাগলামি করতো শতরূপা। বাসায় আগুন লাগিয়ে দিত, রুমের সব জিনিসপত্র ভেঙে ফেলতো, মানুষকে ছুরি দিয়ে আঘাত করত। কাউকে চিনত না ও। মাঝে মাঝে ওর পাগলামিতে অসহ্য হয়ে একটু রাগ দিতাম, তাই আমাদেরও সহ্য করতে পারতো না ও। অনেক চিকিৎসাও করেছি, কিন্তু কাজ হয়নি। শেষে সাইকিয়াট্রিস্টের কাছে যাই। সাইকিয়াট্রিস্টের সাহেলা বেগম। সাহেলা আমার বাসায় গিয়ে শতরূপার চিকিৎসা করতো। একটা সময়ে শতরূপা সাহেলার দারুণ ভক্ত হয়ে যায়। সাহেলা ছাড়া আর কাউকে সহ্য করতে পারতো না। সেই থেকে সাহেলার বাসায় থাকতো। পূজা রয় এইটুকু বলে থেমে যায়, বারবার চোখ মুছতে লাগলো। তুরানের দিকে তাকায়, তুরানের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। পূজা রয় কিছুক্ষণ তুরানের দিকে তাকিয়ে আবার বলল, আরেকটা বিষয় বলা দরকার তোমায়। সাহেলা বলেছিল রূপা বিবাহিতা। আসলে বিষয়টা একদম মিথ্যা না। একটা ছেলের সাথে রূপার 4 বছরের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে ওদের আশীর্বাদও হয়েছে। আশীর্বাদের পর ছেলেটা দেশের বাইরে যায় লেখাপড়ার জন্য। শতরূপাকে ভীষণ ভালোবাসে। শতরূপা ধর্ষণ হয়েছে জেনেও বিন্দুমাত্র দ্বিধায় পড়েনি শতরূপাকে ভালোবাসতে। কতটা ভালোবাসলে এটা সম্ভব বলতে পারো? শতরূপার এই অবস্থা শুনে পাগলের মতো চিৎকার করে কাঁদছে। ঠিক যতটা কষ্ট আমরা পেয়েছি, ঠিক ততটা কষ্ট প্রণয় পেয়েছি। দেশে আসার জন্য কত চেষ্টা করেছি, কিন্তু প্রবলেমের কারণে আসতে পারিনি। কয়েকদিন বাদে আসবে। শতরূপাকে দেশের বাইরে নিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য। তুরান কথা বলা ভুলে গেছে যেন, হুশ জ্ঞান হারিয়ে ফেলেছে বোধহয়। এর থেকে বেশি তো পৃথিবীতে কে হয়েছে কবে? এমন হৃদয়ের রক্তক্ষরণ কার হয়েছে? এত আঘাত, এত নিদারুণ অসহায়ত্ব, যন্ত্রণা, কষ্ট, মূর্ছনা কিভাবে সহ্য করা যায়?
তুরানের শরীর কাঁপছে, ঘেমে একাকার হয়ে গেছে। এত বাধা পেরিয়ে কিভাবে পাবে রূপাকে? কত বাধা, কত বিপত্তি, কত শত দেয়াল। যে রূপাকে সারাদিন চোখের সামনে দেখেছি, যে রূপার পাগলামি যে মুগ্ধ হয়েছে বারবার, হাজারবার, যে রূপার মুখের দিকে তাকিয়ে খুঁজে পেয়েছে সহস্র বছরের ভালোবাসা, সেই রূপাকে ছাড়া কিভাবে সম্ভব? ছোট্ট এই জীবনে এত পূর্ণতা নিয়ে কিভাবে বেঁচে থাকা সম্ভব? রূপা হিন্দু, রূপা ধর্ষিতা, রূপার আশীর্বাদ হয়েছে, রূপার অতীত, রূপার ভালোবাসার মানুষ, আর কত কত রহস্য রূপাতে। হোক রূপা ধর্ষিতা, তাতে কি ভালোবাসা থেমে থাকবে? কিন্তু আর সবকিছু অঝোর ধারায় কাঁদছে তুরান। ভুলে গেছে ওর সামনে দুজন মানুষ বসে আছে। এত কান্না, এত যন্ত্রণা, এত ব্যথা সহ্য করার মতো না। কি নির্মম বাস্তব, কি নির্মম পরিহাস। প্রায় আধ ঘন্টা ধরে তুরানের চোখ বেয়ে পানি পড়েই চলেছে। তুরান ভুলে গেছে ও কোথায় আছে। সাগরের উত্তাল ঢেউয়ের মতো যন্ত্রণাগুলো গর্জে উঠছে। এমন একটা অতীত ছিল রূপার, অথচ তুরান কখনো আজ করতেই পারেনি। পূজা রয় ভাবলেশীনভাবে বসে রইল, যেন এই কষ্ট তার অনেক আগেই সয়ে গেছে। মানিয়ে নিয়েছে কষ্টের সাথে নিজেকে। পূজা রয় তুরানের দিকে তাকিয়ে রইল নিখুঁত দৃষ্টিতে। বড্ড মায়া হচ্ছে তুরানের জন্য। কি অসহ্য যন্ত্রণা হচ্ছে ছেলেটার। পূজা রয় সেটা উপলব্ধি করতে পারছে। কিছু কিছু বিষয় উপলব্ধি করতে পারলেও কিছু করার থাকে না। পূজা রয় নীরবতা ভেঙে আবার বলল, তোমার নিজেকে সামলাতে অনেক বেশি সময় লাগবে জানি। দেখো, সৃষ্টিকর্তাই তোমাদের ভিন্ন ভিন্ন পথে পাঠিয়েছে এই নির্মম সত্যিটা মেনে নেওয়াই শ্রেয়। আমি তোমায় আজকে এখানে ডেকে এসব না বললেও হয়তো আমার কোনো ক্ষতি হতো না, কিন্তু তোমার প্রতি অন্যায় হতো। তুমি তো একটা মেধাবী, বুদ্ধি সম্পূর্ণ ছেলে। তুমি বলো, তোমাদের পথ এক হওয়া সম্ভব? তুরান বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, কোনো উপায় নেই এক হওয়ার? তোমার বিবেককে প্রশ্ন করো। কেঁদো না। ছেলে মানুষের এইভাবে কাঁদা বেমানান। আরো কিছু বিষয় আছে, শোনো। রূপা এখন যে সময়টা পার করছে, জীবনের কোনো একটা পর্যায়ে হয়তো এর কিছুই মনে থাকবে না। তুরান নামন মানুষটাকে চিনবে না। সেদিন হয়তো খুব বেশি দূরে না, একজন সুস্থ, স্বাভাবিক, সতর্পা শুধু প্রণয়কেই ভালোবাসবে। আর আমি একজন মা, আমি চাইবো আমার মেয়ে একটা ছেলের জন্য ধর্ম পরিবর্তন করে আমার থেকে দূরে সরে যাক, নাকি তুমি শতরূপার জন্য ধর্ম পরিবর্তন করবে? জানি এটা কখনোই তুমি করবে না। যাক, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করাটা মূর্খতা, তাই এসব নিয়ে কথা না বলি। কিন্তু ধরো একটা মিরাকেল ঘটে গেল, শতরূপা মুসলমান হয়ে গেল, তোমার সাথে বিয়ে হয়ে গেল, কিন্তু কিছুদিন পর ও যদি তোমার চিনতে না পারে, ও যে ধর্ম পরিবর্তন করেছে তাও তোর মনে থাকবে না, তাই না? ও তো ছুটে যাবে প্রণয়ের কাছে। তুমি অনেক সংগ্রাম করে লেখাপড়া করেছ, কষ্টের সাথে যুদ্ধ করে এই পর্যায়ে এসেছ। আমি তোমায় ছোট করার জন্য এসব বলছি না, বরং তোমার এই সংগ্রামী মনোভাব দেখে তোমার প্রতি শ্রদ্ধা হয় আমার। তোমার বাবা মা এতটা কষ্ট করে কিভাবে তোমার কাছ থেকে, কত দায়িত্ব তোমার কাঁধে। সাহেলা যে তোমার মাকে অপমান করেছে, কি পরিমাণ কষ্ট পেয়েছে তোমার মা জানো? আজ তোমার উপর নির্ভর করেছে কতগুলো মানুষের ভালো থাকা। তুরান প্রশ্নসূচক দৃষ্টিতে পূজা রয়ের দিকে তাকায়। পূজা রয় আবার বলতে শুরু করলো, বিষয়টা হচ্ছে, তুমি যদি রূপাকে এখন বলো যে তুমি বিয়ে করেছো, রূপাকে বলবা তোমায় ভুলে যেতে, আর সেজন্যই তোমায় এখানে ডেকেছি। দেখো, রূপা মানসিক ভারসাম্যহীন একটা মানুষ। ওকে যদি তুমি বলো যে তুমি বিয়ে করেছো, ও যেন তোমায় ভুলে যায়, তাহলে রূপা হয়তো পাহাড় সমান তীব্র অভিমান করবে তোমার উপর। আর যদি রূপা জানে যে আমরা তোমাদের আলাদা করেছি, তাহলে ও আত্মহত্যা করবে। আমি ওকে চিনি, ও বড্ড জেদি। আমার কথাগুলো খুব স্বার্থপরের মতো শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই বাস্তব। যদি তুমি আমার কথাটা শোনো, তাহলে রূপার মঙ্গল, তোমার পরিবারেরও মঙ্গল, আমাদের সবার মঙ্গল। তুমি না শুনলেও আমার খুব বেশি সমস্যা হবে না, কিন্তু রূপার রাগের সাথে পেরে ওঠা খুব মুশকিল হয়ে যাবে। রূপাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। এখন কয়েকদিন বাদে ওকে ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে নিয়ে যাব, কিন্তু ও এভাবে পাগলামি করতে থাকলে কোথায় নেওয়া সম্ভব না। তাই তোমায় ডেকেছি এখানে। তোমার এই হেল্পটুকু আমার খুব প্রয়োজন। আর কতটা কষ্ট সহ্য করবে ও বলো? কি প্রত্যুত্তর করবে তুরান? তুরানের আত্মত্যাগ করতে হবে, সকলের কথা ভেবে নিজের ভালোবাসা বলে দিতে হবে। এছাড়া সমাধান কি হতে পারে?
ভালোবাসা ত্যাগ করতে হবে। ইস, কি অসহ্য যন্ত্রণা! মৃত্যুর যন্ত্রণা কি এর থেকে বেশি? ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য ত্যাগ করতে হবে, আর কখনো এই মুখটা দেখার সুযোগ হবে না। কখনো না, কখনোই না। কি নির্মম সত্যি! জীবনের কোনো একটা সময় রূপার মনেই থাকবে না তুরান নামে কাউকে। জীবনে কোনো এক সময় রূপার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে রাস্তায়, বাসে কিংবা মার্কেটে দেখা হলেও রূপা চিনতে পারবে না তুরানকে। কি বিশ্রী রকমের বাস্তবতা! আত্মহত্যা মহাপাপ, কিন্তু এমন পরিস্থিতিতে পাপ পুণ্যের হিসেব করা যায়। পরিবারের দায়িত্ব কাঁধে, বাস্তবতার শিকলে আবদ্ধ তুরান। মুক্তি নেই এই যন্ত্রণা থেকে। তুরানকে নিরুত্তর দেখে পূজার রয় আবার বলল, কি করবে তুমি এখন বলো? ভালোবাসার মানুষটাকে এভাবে হারিয়ে ফেলা খুব কষ্টের। না পাওয়ার যন্ত্রণা করে করে খাবে সারা জীবন। কিন্তু বিয়েই কি প্রেমের পূর্ণতা বলো? যত প্রেমের ইতিহাস রচিত হয়েছে আজ অব্দি, তা তো সব ভালোবাসার মানুষটিকে না পাওয়ার গল্পে রচিত। সকলের মঙ্গলের জন্য ভালোবাসা ত্যাগ করাটা ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার থেকে কম কিসের? তুমি ভাবো, পুরো বিষয়টা ঠান্ডা মাথায় আমি যা বলেছি তার থেকে ভালো সমাধান পাবে না, কারণ সমীকরণটা খুব জটিল। এমন জটিল সমীকরণের সমাধান ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া। একজন সুস্থ, স্বাভাবিক, শতরূপা তো শুধু প্রণয়কেই ভালোবাসবে। কি করা উচিত তুরানের? তার স্বচ্ছ কাচের মতো স্পষ্ট, কিন্তু উচিত কাজটা তো করা দুর্বিষহ। এত কঠোর বাস্তবতার মুখোমুখি হতে প্রচন্ড রকমের যন্ত্রণা হচ্ছে তুরানের। তুরানের এই জটিল সমীকরণ থেকে পালিয়ে বাঁচতে ইচ্ছে করছে, আগের দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করছে। এগুলো যেন স্বপ্নের মতো নিছক হয়ে যায়, কিন্তু তাকে আদৌ সম্ভব? ভেতর থেকে দম বন্ধ হয়ে আসছে তুরানের। ভালোবাসার মানুষকে হারিয়ে অনেক মানুষ কষ্ট নিয়ে বেঁচে থাকে, কিন্তু এভাবে ভালোবাসার মানুষকে হারিয়ে কিভাবে বেঁচে থাকা যায়? এভাবে কি কেউ কখনো হারিয়েছে তার মানুষটাকে? সব বাধা, ব্যবধান, বিপত্তি মিরাকেলের মতো শেষ হয়ে যায়, কিন্তু তাকে হবে কখনো? তুরান আচমকা পূজা রয়ের মায়ের কাছে লুটিয়ে পড়ে, হাত জোর করে বলে, প্লিজ কিছু একটা করুন। আমি রূপাকে ছাড়া বাঁচতে পারবো না, কিছুতেই না। এটা সত্য, এই বাস্তব সত্য নিচে হয়ে যাক। পূজা রয় চেয়ার থেকে উঠে পা সরিয়ে নেয়। তুরান এমনটা করবে বুঝতে পারে। সাহেলা বেগম হা করে তাকিয়ে রইল। ফ্যাকাশে মুখে বসে আছে রূপা। পৃথিবীর সব রং যেন বিবর্ণ হয়ে গেছে। পৃথিবীটা ধূসর কিংবা সাদা কালো হয়ে গেছে। কোনো কিছুতে রং খুঁজে পায় না রূপা। তুরানবিহীন ধুধুর মরুভূমি সবটা। সব স্বপ্নগুলো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। নেই কোনো চঞ্চলতা, চপলতা কিংবা প্রাণবস্ততা। এক অসীম শূন্যতায় নিজেকে হারিয়ে ফেলেছে রূপা। কান্না করা ভুলে গেছে, যেন অতি শোকে পাথর হয়ে গেছে। কি করে তুরানকে ছাড়া থাকা সম্ভব? রুমে কারো উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় রূপা। অস্ফুট স্বরে বলল, তুরানকে দেখে কেন যেন কোনো ভাবান্তর নেই। রূপার ধারণা তুরান আসবে কোত্থেকে, এ হয়তো নিছক কল্পনা। তুরান এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে রূপার, চোখের নিচে কালো হয়ে আছে, মুখটা একদম পাণ্ডুর। তুরানের চোখ আবার ভিজে যাচ্ছে। রূপা অন্যদিকে তাকিয়ে আছে। রূপা কেন তুরানকে দেখে কোনো রিয়াক্ট করল না? তুরান বুঝতে পারছে না। চোখ ভরে নিজের মানুষটাকে দেখে নিচ্ছে তুরান। কি যে মায়া রূপাতে, কি যে মোহ! এ ভুলবে কিভাবে তুরান? কি যে ভালোবাসা রূপার দৃষ্টিতে! স্বপ্নগুলো আছড়ে পড়ে আর্তনাদ করছে, অনুভূতিগুলো ধুকরে কাঁদছে। প্রিয়কে নিয়ে সুখে থাকার কল্পনাগুলো আজ হেরে যাচ্ছে। আহা, কি যন্ত্রণা! রূপা আবার তাকিয়ে তুরানকে দেখতে পায়। রূপা আবার ভাবে, এই নিছক কল্পনা বই কি? তুরানও নিজের অস্তিত্ব প্রমাণ করতে চাচ্ছে না। ভালোবাসাটা ত্যাগ করার আগে প্রিয় মুখটা দেখে নিচ্ছে চোখ ভরে। রক্তক্ষরণ হচ্ছে তুরানের বুক জুড়ে। ভূমিকম্পে কম্পিত হচ্ছে তুরানের পৃথিবী। তুরান কাঁপা কাঁপা গলায় বলল, রূপা। রূপা এবার তুরানের দিকে তাকায়, বিস্ময়ে হতবাক হয়ে গেল। সত্যি কি এসেছে তুরান, নাকি এই কণ্ঠটা কল্পনা? তুরান আবার বলল, কি হলো রূপা, কথা বলছো না কেন? রূপা হুমড়ি খেয়ে খাট থেকে নেমে ঝাঁপিয়ে পড়ে তুরানের বুকে। রূপার পুরো শরীর কাঁপছে থরথরিয়ে। তুরানের পুরো শরীরও কাঁপছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখে। কেউই কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে দূরে সরে যায় তুরান। রূপা নিজের গায়ে চিমটে কেটে বলল, সত্যি এসেছো? হ্যাঁ, সত্যি এসেছি। রূপার ফ্যাকাশে মুখে সূর্যের লালচে আভা ছড়িয়ে পড়ে। নদীর ঢেউয়ের মতো উত্তল হয়ে যায় খুশিতে। রূপার বিবর্ণ
ধূসর পৃথিবীটা মুহূর্তেই রঙিন হয়ে ওঠে। রূপার স্বপ্নগুলো সতেজ হয়ে ওঠে। রূপা জানে না কিছুক্ষণ পর সব আনন্দগুলো লাশ হয়ে যাবে। তুরান শুধু ছলো ছলো চোখে রূপার দিকে তাকিয়ে আছে। এই প্রিয় মুখটা ভুলতে হবে সারা জীবনের জন্য। এই মানুষটাকে কখনো নিজের করে পাওয়া হবে না। তুরান লুকিয়ে চোখ মুছে, না, কিছুতে রূপার সামনে কাঁদা যাবে না। রূপা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। উত্তেজনায় কি বলবে বুঝে উঠতে পারছে না। তুরানের বুকে এলো পাথারে কিল খুশি মারতে লাগলো। বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি নাকি বিয়ে করেছো? আম্মু বলল। আমি মোটেও বিশ্বাস করিনি। আমি জানতাম তুমি আসবে। এই বলে হাঁপাতে থাকে রূপা, যেন দম বন্ধ হয়ে যাবে। ক্ষমা করো আমায় রূপা, তোমার আম্মু ঠিকই বলেছে, আমি সত্যি বিয়ে করেছি, ভুলে যেও আমায়। রূপার দিকে আর তাকাল না তুরান। এইটুকু বলেই সামনে পা বাড়ালো। এখন যদি রূপার দিকে তাকায় তাহলে তুরানের মুখ দেখে রূপা বুঝে ফেলবে এসব মিথ্যা। তুরান এলোমেলো ভাবে পা ফেলতে লাগলো, যেন মাতাল হয়ে হাঁটছে তুরান। ফিরে আসতে আসতে তাকাতে লাগলো সেই চিরচেনা বাড়িটার দিকে, আর বারবার চোখ মুছতে লাগলো। তুরানের শরীর এখনো কাঁপছে। সেই বারান্দা, সেই ছাদ, কত শত স্মৃতি, কত সহস্র ভালোবাসা, মায়া। রাস্তার মানুষগুলো তুরানের দিকে তাকাচ্ছে ফিরে ফিরে। সবার কাছে কান্নাটা বেমানান লাগছে। তুরানের চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে। রাস্তায় আশ্রে পড়ে আর্তনাদ করে ইচ্ছে করছে। এত চাপা কান্নায় বুকটা আরো ভারী হয়ে গেছে তুরানের। আর কখনো দেখবে না রূপাকে। ভালোবাসার গল্পটা এ পর্যন্তই সমাপ্ত। আর কোনো আশা নেই। সুস্থ হয়ে ভুলে যাবে রূপা তুরানকে। রূপার জীবনের গল্পে থাকবে না তুরান নামক কোনো অধ্যায়, কোনো অনুভূতি। রূপা তার ভালোবাসার মানুষ প্রণয়নের সাথেই সংসার করবে। কোনো ক্ষত থাকবে না এ নিয়ে। সব ক্ষত, যন্ত্রণা, কষ্ট তুরানের গল্পে। রূপা সুস্থ স্বাভাবিক হয়ে যাক, ভালো থাকুক, কিন্তু তুরান নামে কাউকে মনে থাকবে না। এই ব্যথা সহ্য করতে পারছে না তুরান। সব ভালোবাসা, সব স্বপ্ন, কল্পনা সবই তাহলে নিছক। তুরান দিশেহারা হয়ে রাস্তার পাশে বসে পড়ল। হাঁটতে পারছে না, পা অবশ হয়ে যাচ্ছে। অনেক কষ্টে বাসায় গিয়ে খাটে ধপ করে শুয়ে পড়ে তুরান। নিঃশব্দে কাঁদে, খুব গোপনে, কারণ বন্ধুর বাসা এটা, কেউ কান্নার শব্দ শুনতে পারে। তুরান আর এত কষ্ট সহ্য করতে পারছে না, কিছুতেই না। এত অসহ্য যন্ত্রণা সহ্য করা কারো পক্ষেই সম্ভব না। কিন্তু মৃত্যুর পথও বন্ধ তুরানের জন্য। কাঁধে যে দায়িত্ব, খুব অনেক বড় দায়িত্ব। রূপা যদি একবার জানত, এত তীব্র, এত প্রখর, এত ধারালো কষ্টগুলোর সাথে যুদ্ধ করে ক্লান্ত তুরান, খুব বেশি ক্লান্ত। কতগুলো ঘুমের ওষুধ খেয়ে হুমড়ি খেয়ে বিছানায় শুয়ে পড়ে। আর না হোক, অন্তত কয়েক ঘন্টার জন্য এই যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। বেঘরে ঘুমাচ্ছে তুরান। চিতায় দগ্ধ হতে লাগলো রূপার লাশ। প্রখর আগুনে চলে যাচ্ছে শরীরটা। সুস্থ, স্বাভাবিক, শতরূপা হয়তো ভালোবাসত প্রণয়কে, কিন্তু মানসিক ভারসাম্যহীন রূপা কিভাবে থাকবে তুরানকে ছাড়া? পূজা রয় এটা কেন ভাবেনি? চারদিকে কালো ধোঁয়ায় চেয়ে যাচ্ছে, আচ্ছন্ন হয়ে যাচ্ছে সবকিছু। তুরান যদি একবার জানতো তার ভালোবাসার মানুষটা আগুনের চিতায় দগ্ধ হচ্ছে, কিভাবে দেখতো এই দৃশ্য, কিভাবে সহ্য করত, কিভাবে নিজেকে সামলাতো? তুরান কি কখনো জানবে না বেঁচে নেই প্রিয় মুখটা, আগুনে ঝলসে যাচ্ছে সেই মুখটা? তুরান হয়তো ভাববে রূপাকে দেশের বাইরে নিয়ে গেছে চিকিৎসার জন্য, সুস্থ হয়ে ঘর সংসার করছে রূপা। তুরান তো জানে না ওর মানুষটা বড্ড বেশি জেদি। তুরান জানে না বেঁচে নেই সে আর। কি তীব্র অভিমানে চলে গেল। শেষবারের মতো দেখতে পারল না একবার। আহা, সে মায়াময়ীকে, যার থুতনির নিচে কুচকালো তিল ছিল একটা। চিতার আগুন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। শরীরটা পোড়ানো শেষ রূপার। নেই কোথাও এখন রূপা নামের অস্তিত্বটা। আগুনও কেমন ক্লান্ত হয়ে নিভে যাচ্ছে। চারিদিকে ধোঁয়াগুলো নেই এখন। ধোঁয়ায় আচ্ছন্ন জায়গাটাও পরিষ্কার হয়ে আসছে। আজ খুব বেশি অস্থির লাগছে তুরানের, অনেক বেশি। কেন এমন লাগছে বুঝতে পারছে না তুরান। তুরানের বারবার মনে হতে লাগলো রূপা ঠিক আছে তো? সবাই ভালো থাকুন।